বঙ্গবন্ধু তো আমরা তো দেশটা শেষ স্বাধীন করে জিনিসটা। দিয়ে গেছেন, তাই না? হ্যাঁ, দেশের হ্যাঁ, স্বাধীনতা তারাও যে পদে পদে আইছে, এই দেশ স্বাধীন না করলে কি হইতো নাকি? স্বাধীন না করলে তো ওই কোনোদিন পাকিস্তানিদের কেউ। বুটে লাথি খাইতে হইতো। হুম। তো দেখো, আপনার, আপনি দোয়া করবেন আমাদের জন্য, আপনার জন্য দোয়া করতেছি, আমি যাতে আছি, আমরা খুব আপনাদের জন্য তাড়াতাড়ি, আছি, ইনশাল্লাহ সব হবে। হ্যাঁ, 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 তাড়াতাড়ি যাতে আপনি দেশে ফিরে আসেন, তারপরে দেখবো দেখি। আচ্ছা। না, আল্লাহ যখন বাঁচায় রাখছে নিশ্চয়ই, আল্লাহ বাঁচায় রাখছে নিশ্চয়ই একটা উদ্দেশ্যে, একটা কাজে আমাকে দিয়ে করাবে, সে হ্যাঁ। লিগে খালি দোয়া করেন যেন এগুলো চেহারা তো চেনা হলো, আগামীতে হুম। যেন ভালোভাবে শাস্তি দিতে পারি, এই দোয়া করেন এবং দেব ইনশাল্লাহ। নইলে আল্লাহ আমার তো হারাবার কিছু নাই, বাপ মা সবই তো হারাইছি, জিনিসপত্র সব, বাড়িঘর সব পোড়ায় টোড়ায় শেষ করে দিছে। হুম। হারাবারও কিছু নাই, পাওয়ার কিছু নাই, কিন্তু একবার দেশটাকে এই মুক্ত করব আবার ইনশাল্লাহ। এদের আলহামদুলিল্লাহ। শুধু অত্যাচার এ সহ্য হয় না। যারা জীবন দিয়ে দেশ স্বাধীন করে তাদেরকে অপমান করে। ভাই ভাই ঠিক আছে। মাসুদ রানা, আচ্ছা। মাসুদ রানা ভাই, তুমি আসসালামু আলাইকুম। ভাই আছেন আপনি মাসুদ রানা? হ্যালো, জি আছি। জি মাসুদ রানা, কোথায়? আপনার কষ্টের কথা একটু বলেন, হুম। সংক্ষেপে বলেন। হ্যাঁ, বলে কিছু বলবে? হ্যাঁ, মাসুদ রানা নির্যাতিত, মাসুদ রানা আপনি বলেন। আপনাদের নিজেদের আনমিউট করতে হবে, মিউট হয়ে আছেন কিন্তু। শিউলি খাতুন নিজেকে আনমিউট করেন। জি এবার বলেন আচ্ছা, মাসুদ রানা। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। 5টা আগস্ট আমার বাড়ি ঘর সব লুটপাট করে, আগুন ধরে লুটপাট করে নিয়ে চলে যায়। 7 মার্চে আমার বাড়ি এসে মাঝে পা ভাঙিয়ে দেয় আমার, আমার বুড়ির মাথা কাটে দেয়, মারছে, ইস! ফাটাই দেখবে আমরা দুটো পায়ে, আমার থুতু কেটে দেয়। আমার ছোট ভাইটা গুলি করে মারার জন্য খুব চেষ্টা করে, মারতে পারিনি। আমার বাপের মুরব্বী মানুষ খুব মারধর করেছে। তারপরে আমার নামে মামলা দিয়েছে। আমি যখন থানায় যাই আমার জাতি জন্য, পরে পুলিশ এসে আমার নিয়ে যায়, সিলাই টিলাই করে, তাও ওসিরা কেস নেই, ওসি কেস নেই না। এখন আমি কাজ কাম করতে পারি না, পা খুব সমস্যায় আছে, আমি পা ভালো হাঁটতে পারি না। এখন আচ্ছা, এমনি চিকিৎসা করছে তো? চিকিৎসা করি তো না, আমার না, খুব ভালো চিকিৎসা তো ইনকাম। করাইছো। আচ্ছা। হ্যাঁ। আপা আমাদের মনে করেন যে মাঠে চাষ করতে যাবে তাও যেতে দেয় না। আমরা বিদেশি জন নিয়ে আসি বাইরের থেকে, সেই জন এদের মারতে যাই, মারে খেদাই দেয়, মানে বুঝতে নামতে দেয় না। শোনো, যারা করতেছে ওকে নাম ঠিকানা রাখতেছি আমি, আর সময় মতো জি। ঠিক শিক্ষা দেবো, চিন্তা করো না, ধৈর্য ধরে থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি রিপ্লাই করছেন, আপনাদের সকলকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। আজ সরাসরি শেখ হাসিনার লাইভের চাঞ্চল্যকর তথ্য, গোপন রহস্য উন্মোচন করব। 5 আগস্টের পর থেকে এই পর্যন্ত গোপনে আওয়ামী লীগ কর্মকাণ্ড চালাচ্ছে এবং করতেছে, সমস্ত তথ্য ফাঁস হয়ে যাবে। তো আজকে দেরি না করে যারা আমাদের এই ভিডিওটি রিপ্লাই করছেন, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন। তো যারা এই চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। তো চলুন আমরা শেখ হাসিনার সরাসরি লাইভে চলে যাই। সুপ্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন দায় মুক্তি শীর্ষক লাইভ প্রোগ্রামের আজ 52তম পর্ব, এতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। শ্রদ্ধেয় নেত্রী, আপনাকে স্বাগত। শহীদ পরিবারের সদস্য ও নির্যাতিত যারা যুক্ত হয়েছেন, আপনাদেরকেও স্বাগত। প্রথমেই আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা করে স্মরণ করি মহিষী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ও জাতীয় চার নেতা সহ বীর শহীদদের এবং পাশবিক নির্যাতনের শিকার মা বোনদের। প্রিয় দর্শক, সারা দুনিয়া যে দেশটিকে উন্নয়নের রোল মডেল হিসেবে জানত, যে দেশটিকে এশিয়ার উদীয়মান বাঘ আখ্যা দিয়েছিল, সেই দেশের অর্থনীতি আজ ধ্বংসপ্রায়। দুর্নীতি, বৈষম্য ইত্যাদি কথা বলে মানুষকে যারা ধোঁকা দিয়েছিল, তারা আজ দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত। অর্থনীতি বিশ্লেষক ও গবেষকরা বলছেন, আওয়ামী লীগের 16 বছরে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, এরা 1 বছরেই তার দ্বিগুণ দুর্নীতি করেছে এবং বিদেশে টাকা পাচার করছে। আর বৈষম্য, 1 বছরে 30 লাখের বেশি মানুষ দরিদ্র সীমার নিচে নেমে গেছে।
অথচ এ সময়ে কয়েক হাজার মানুষ নতুন করে বহু কোটি টাকার মালিক হয়েছে। আজ পরিকল্পিতভাবে দেশের সর্বনাশ করা হচ্ছে, জ্বালিয়ে পুড়িয়ে ছারখাড় করা হচ্ছে। ব্যবসায়ী শিল্পপতিরা আজ চোখের পানি ফেলছে। শত শত কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। লাখ লাখ শ্রমিক বেকার হয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। অনেকেই স্ত্রী সন্তান নিয়ে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। দেশি বিদেশি সব ধরনের বিনিয়োগ বন্ধ হয়ে গেছে। কর্মসংস্থান না থাকায় দেশে কেবল বেকার সংখ্যা বাড়ছে। গুম, খুন, ডাকাতি, রাহাজানির কারণে মানুষের ঘুম হারাম হয়ে গেছে। নদী, নালা, খালবিল, জুত জার ফসলের মাঠে পড়ে থাকছে মানুষের লাশ আর লাশ। এর মধ্যে পরিকল্পিতভাবে পুলিশকে ধ্বংস করা হয়েছে, র্যাবকে ধ্বংস করা হয়েছে, এখন সেনাবাহিনীকে ধ্বংস করা হচ্ছে। এরপর কি হবে? দেশ দাবিয়ে বেড়াবে জামাতের ক্যাডার বাহিনী ও জঙ্গিরা। তাদের বিরুদ্ধে কথা বলতে গেলেই হাত পায়ের রক কাটবে, নয়তো মেরে উল্টো করে গাছে ঝুলিয়ে রাখবে। এরই মধ্যে শুরু হয়ে গেছে আলামত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর হাত পায়ের রক কাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই বাংলাদেশে রাজাকার আলবদরের বংশধরদের সেই আশা কখনো পূরণ হবে না। মানুষ তাদের ষড়যন্ত্র বুঝে গেছে, ৭১-এর মতোই প্রতিরোধে নেমে গেছে। এই প্রতিরোধ ক্রমশ জোরালো হচ্ছে, এদের ধ্বংস অনিবার্য। প্রিয় দর্শক, শহীদ পরিবারের সদস্য ও নির্যাতিতগণ এখন তাদের দুঃখ বেদনার কথা বলবেন। প্রথমে যাব শহীদ রিয়াজুল ইসলাম রাইজুলের পরিবারের সদস্যদের কাছে। রিয়াজুল ইসলাম রাইজুল ছিলেন সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা গত ৩০ এপ্রিল ইফতারের ১০ মিনিট আগে তাকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। শান্তিগঞ্জ থানায় তার উপর রাতভর পৈশাচিক নির্যাতন চালায়। পরদিন ১ মে আদালতে চালান করে, পরে জেলখানায়ও নির্যাতন করা হয়। নির্যাতনের কারণে তার অবস্থা আশঙ্কাজনক হলে ৪ মে তাকে হাসপাতালে নেওয়া হয়। ৯ মে রাতে হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন শহীদের সহধর্মিণী তাহেরা ইসলাম, শহীদের কন্যা মনোয়ারা, কবির, জেনিস ও ভাই আবুল হাসান। এখন তাহেরা ইসলাম কথা বলবেন। তিনি তার স্বামীর পৈশাচিক হত্যাকাণ্ড সম্পর্কে বলবেন। তাহেরা ইসলাম, আপনি নিজেকে আনমিউট করুন, কথা বলুন। তাহেরা ইসলাম। তাহেরা ইসলাম, আপনি বলুন। আপনি কথা বলেন, আমি মাননীয় শুনতেছি, প্রধানমন্ত্রী, আপনি বলেন। হ্যাঁ, কথা বলেন। ইফতার ইস, ইফতারের ১০ মিনিট আগে ধরছে। ধরার পর কই, তোমরা আমার লগে ইফতার করবা। পরে দিয়ে আমিও যাইমু, আমার লগে অন্তত ইফতারের টাইমটা আমার দেও। আমি হয় না, আমরা সময় নাই হইয়া তারা লগে ব্রিজও গেছে। আমরা সামনে একটা ব্রিজ আছে, ব্রিজে বইয়া বসবো, তারা লগে মাতামাতি করছেন। ইফতারের টাইম হয়ে গেছে, তারপর ইফতার করতে দেয় না। দেখো না, আমার কোনো মামলা চাও না, আপনারা আমার এখানে নিতে হয়। আমি তো অফিস করি, সবটা তো আমি ঠিক মতো চালাই হাজার, আমি তো কোনো অপরাধী নাই। হয় না, তোমার উপর থেকে ওয়াটার আইছে, তোমার ধরনই লাগবে। কোন দেখতে হয়েছে, আচ্ছা ঠিক আছে, তে চলো আমার ডাক দিচ্ছেন, ডাক দেখো আমার ওষুধ কিনতে লাও। খামলা আছি, তার তাই ওষুধের প্যাকেট সপ্তাহ দিছি, দিয়া দিলাইছি আর লইয়া গেছি। নিয়া লকাফা রাখার পরে আমরা কিছু মানুষ লাগাইছি, দেলাইনি সাইডে আমরা বালাবুরা কিছু মানুষ লাগাই। ওই দেখি ছুটাইল তুমি খালি সারি দিন না, কামাইলো না, তার ছাড়তে বাধ্য নয়। তারা না করে, হয় না ছাড়লে উপরের ওয়াটার আমরা ছাড়তে পারতাম না। কইছেন মা তোমরা আমার ধরতে, আমি ইউরোপিয়ান ফাস্টফুডের মানুষ, আমি তো চাইলে তো আগে দিতাম। আমি কোনো অপরাধ করি নাই। তা তোর কখন বস সময়
তারা এটা মানতে রাজি কিনা। তারা বলে না, এটা আপনার ফ্রি একটা ওয়াটার বোধ থাকে, আপনি বোধ দিন বাচ্চন 7 মাস বাঁচে গেছুন, আরো আগে ধরতাম আসলাম। বলে আতে আর আমি কি তাহলে তো চলো হইয়া গে লাগি। লোকা পরে আসছে, তারা নিয়ে এক রাত রাখছে, রাখিয়া পরের দিন তারা সালাম দিছে। সালাম দেওয়া তারা জেলও দিলাইছে, জেলও 7 দিন তারা রাখছে। রাখার পরে রাত 2টার সময় একটা ফোন আইছে, জেল থেকে ফোন আইছে, তাই বেশি অসুস্থ, তোমরা উসমানি যাইতে পারো লইয়া। আমরা যারাম লইয়া, তোমরা গেলে উসমানি যাও। আমরা রাত্রে গেলাম উসমানির, তারা লইয়া গেল। যাওয়ার পরে আমরা গিয়া অ্যাম্বুলেন্সের পয়সা, আমরা পয়সা দেও, আমরা অ্যাম্বুলেন্সের পয়সা দিছি। এর বাদে ডাক্তারি যত চিকিৎসা তোমরা চালাও, তোমরা পয়সা দিবে, টাকা দিব। হইয়া ডাক্তারি হওয়ানো, ডাক্তারি চালাইলো, চালাইয়া তারপরে অপারেশন লাগবে, মাথার মাঝে আঘাত, অপারেশন লাগবে। ডাক্তার আমরা হয় কি আর আঘাত, হ্যাঁ একটা আঘাত পাওয়া গেছে, করলো অপারেশন। করার বাদে এর বাদে 3 দিন ভরে, 9 তারিখ আমি ছিলাম বাড়ি, 3 দিন ভরে 9 তারিখ আবার দেখি খবর আমার ভাইয়া করা গিয়ে বাইসার অবস্থা খারাপ। বাইসাব আর একটু পরে বাইসাব তো আর নাই আগে। আর কিছু হই না, আমরা বিচার পাই যদি খুশি হইমু, আর তো কিছু নাই। আর কি তা আমি একটু হইলাই ওই যে 3 নম্বর ওয়ার্ডের একটা মেম্বার আছে, চেয়ারম্যান হয়েছে, প্যানেল চেয়ারম্যান, ও বিএনপি করে। ওর আবার বাগনির জামাই আব্দুর রহমান, ওই যে ডেভিল হ্যান্ডের বাদী আব্দুর রহমান, ও ষড়যন্ত্র হইলই সম্পূর্ণ ঘটনাটা ঘটাইছে। রুজেল তার আফন বাগনির জামাই আব্দুর রহমান, এসআই আব্দুর রহমান ডেভিল হ্যান্ডের বাদী, সে ওই ওয়ার্ডের মেম্বার আছিল, প্যানেল চেয়ারম্যান 9 মেম্বারে ভোটে পাস করছে। পাস করার পরে হেসার সেই আওয়ামী লীগের চেয়ারম্যান এসে তোরা আমি করবো, ওই চক্রান্তটা শুধু হয়ে করছে। দিল জিনিস একটু আমিও আসলাম। আসসালামু আলাইকুম। আমরা 5 ভাই বোন। আমি আমার আব্বারে সুস্থ রেখে গেছি, আমিও লন্ডন গেছি। আমার আব্বারে একেবারে সুস্থ ভালো মানে আমি আমার আব্বার কাছে বিদায় নিয়ে গেছি। কি ওইখানে 1 সপ্তাহ 10 দিন হয়েছে, এর মধ্যে আমার আব্বারে অ্যারেস্ট করছে আর কি। এরপরেই তো যা হওয়ার, আমি একটা ভাই বোন আমার আব্বারে ধরতে পারি না। লন্ডন আর এক ভাই বেলজিয়াম থাকে। আমরা দেখতে পারি না, কিভাবে সান্ত্বনা দেবো জানি না আপনাদের। হসপিটালে আমি বুঝাতে পারবো না। টর্চার করে করে মেরে ফেলছে, নির্যাতন করে করে মেরে ফেলছে। হসপিটালে কি যে করছে জানি না, কাউকে ঢুকতেও দেয় নাই, কিছু না, নিচে ফালাই দিচ্ছে, বেডও দেয় নাই। তারপরে আমরা টাকা দিয়ে একটা বেড দিছি, অন্তত বেডে রাখেন। আমার আব্বার আমরা যদিও কিছু হইতাম, আমরা তো বিদেশে দিয়েও চিকিৎসা করাইতে পারতাম, কিন্তু এটা কোন জায়গাটা, এই জায়গাটার নাম কি ভাই? কোন জায়গা? শান্তিগঞ্জ গাঁও, সুনামগঞ্জ। সুনামগঞ্জ। আমরা মন্নান সাহেবের ছেলেরে উপজেলা অবি হিসাবে পাশ করাইছিলাম। আর উনি আবার বেলজিয়ামের সহসভাপতি আসলা, তুফাইল সাহেবের লগত ছবি আছে, আনোয়ারুজ্জামান সাহেবের লগেও লন্ডন ছবি আছে, হাসান মাহমুদ সাহেব বেলজিয়াম আসলা, তাইনের লগে এই গান্ধী রেস্টুরেন্ট তো ব্যবসা করছে। পরে তাই নাইছেন এমপি, তার এই নাইছেন বাংলাদেশও। ছোটবেলা থেকে ছাত্র রাজনীতি করছে। বিএনপির নেতাই মারাইছে। আমরা সব একচেটিয়া। কত মানুষটা যে মেরে ফেলছে তার হিসাব নাই। আওয়ামী লীগ ছাড়া কিছু ক্ষতই নাই, গ্রামে তো মানুষ জাম মাইরা বলেছে। যদি এই যে ঢাকা শহরে যে এটা টুকটা কন্ট্রোল করে, যদি আমরা গ্রাম সাইডে দিই তো এটারে বাইরে আর সোজা করে নিল না। গ্রামের মানুষ আওয়ামী লীগের জিন মাইরা বলেছে, কত পাতা বয়স্ক বিধবা, এরপরে যে আশ্রয় কেন্দ্র ঘরগুলা, এটারে যে অত্যাচার করে
6 মাসও টাকা পায় না, বয়স্ক ভাতা বিধবা ভাতা কিচ্ছু নাই। মানুষ এখানে খান দেয় তো আপনারা, আমরা তো মুক্তি বাড়তি হইয়া লাভ হইতো না, কিন্তু মানুষে যে কি পরিমাণ খান দেয় এটা বুট হইলে বুঝলো না। আমি সাধারণ মানুষের জন্য করছি, আর ওরা সব লুটে খেয়ে গেছে। এই বয়স্ক ভাতা বিধবাগুলি বন্ধ করে দিয়ে সবাই ধ্বংস করে। যাক, ধৈর্য সাধারণ ধরেন। মানুষে আর যে কি এগুলো একটু কথাবার্তা বলে মনে হয় নিজে জানতেছিলি। লন্ডনে এগুলো একটু উঠে তুলে দেওয়ার সবার কাছে, এই যে অত্যাচার। একেবারে আমার বাগনা যারা যারা আছে, এই যে রিয়াজুল ইসলামের ছেলে হুম হুম দামান, নাতিনদের স্টার, এই ফরিদ জামাই উকিল, ওরা তো প্রচার শুরু করছে লন্ডন। লন্ডন তো তারা মিছিল মিটিং করে। হ্যাঁ, কাজ করতেছে। দেখ, আমি এখানে আপনাদের সান্ত্বনা দেওয়ার ভাষা তো আমার নাই। জি, আমার সাথে এটুকু কইতে পারি যে আমিও তো এরকম সব হারাইছি, আমি তো বুঝি কষ্ট। আপনি সারা সবার সাথে কথা 18 বলি কোটি মানুষের তো সুখ দুঃখের কথা ইনশাল্লাহ। লয়রা, আপনি এখন চিন্তা করবা। জি, আমি তো চেষ্টা করছি। সন্তুষ্ট আপনার উপরে। দোয়া করেন আল্লাহ যেন দিন দেয়, এগুলির জন্য আচ্ছা মতো শাস্তি দিতে পারি। তুমি কাঁদো না, কাঁদো না। আমার মতো শক্ত হও। শক্ত বাপের হাতে প্রতিশোধ নিতে হবে, সেটা মাথায় রেখো। আমি একটু আপনিও তো অন্য কথা নির্দেশ শুনি করেন। এখন। জি, জি দোয়া করে আল্লাহ তাই ব্যস্ত নসিব করুক। জি সহ্য আহ, করার জন্য যথেষ্ট। এখন ধন্যবাদ প্রিয় নেত্রী। এখন যাব শহীদ তাই তুমি বাসাব। জি, এটা মানুষের মিলা। এখন যাব শহীদ মোহাম্মদ জয়নাল আবদিন জনির পরিবারের সদস্যদের কাছে। মোহাম্মদ জয়নাল আবদিন জনি ছিলেন খুলনা মহানগরের 27 নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক। গত 7 আগস্ট রাত 1টার দিকে মোহাম্মদ জয়নাল আবদিন জনির বাড়িতে সেনাবাহিনীর সদস্যরা যায়। জনির চোখ বাঁধে, হাতে হ্যান্ডকাপ লাগায়, তারপর বাড়ির বারান্দার পিলারের সঙ্গে তাকে দড়ি দিয়ে বেঁধে বাঁশের লাঠি লোহার রড দিয়ে নির্মমভাবে পিটায়। সেনা সদস্যরা তাদের ব্যাগ থেকে একটি পাইপ গান বের করে বাড়ির সোফার নিচে রেখে বলে এটি এই বাড়িতেই ছিল। উড়াতে জয়নাল আবদিন জনিকে সেনা ক্যাম্পে নিয়ে যায়। সকালে খুলনা সদর থানায় হস্তান্তর করে, থানা থেকে আদালতে আর জেলা কারাগারে নেয়। পরে রিমান্ডে এনে নির্মমভাবে নির্যাতন করা হয়। নির্যাতনের কারণে জনির শরীরের অবস্থা খুব বেশি খারাপ হয়, তাকে 9 অক্টোবর খুলনা মেডিকেলের প্রিজন সেলে নেওয়া হয়। ওখানে থেকে তাকে ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে রওনা হয়ে পথে গোপালগঞ্জ মেডিকেলে নেয়। ওখানে 9 অক্টোবর রাত 9টার দিকে তিনি মারা যান। এই পুরোটা সময় তার হাতে হাতকড়া, পায়ে ডান্ডা বেড়ি লাগানো ছিল। এই মুমূর্ষু অবস্থায়ও মৃত্যুর পরে তার হাতকড়া ও ডান্ডা বেড়ি খোলা হয়। আজ এখানে যুক্ত আছেন শহীদের সহধর্মিণী নিশীথ মৌরি, পুত্র ও কন্যা, এবং শহীদের বড় ভাই হায়দার আলী। স্বামীর বর্বর হত্যাকাণ্ড নিয়ে এখন বলবেন নিশীথ মৌরি। বোন নিশীথ মৌরি, আপনি কথা বলুন। আসসালামু আলাইকুম। 7ই আগস্ট আমার হাজবেন্ডকে সেনাবাহিনীর লোকজন এসে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। চোখে তার কালো কাপড় বেঁধে দেয়, হাতে হ্যান্ডকাপ পরিয়ে দেয়, তারপরে তাকে লাঠি দিয়ে, বাঁশের লাঠি দিয়ে এবং রডের লাঠি দিয়ে তাকে নির্যাতন করা হয়। নির্যাতন সহ্য করতে পারছিল না, বলছিল যে আমার হার্টের সমস্যা আছে, আপনারা আমাকে মারবেন না। তখন বলছে আপনিও অস্ত্র ব্যবসা করেন। বলছে না, আমি এ ধরনের কোনো কাজই করি না, আমি এই ধরনের কোনো পেশায় জড়িত না। বলছে না, আপনার বাসায় আমাদের ইনফরমেশন আছে, আপনাদের বাসায় আমরা অস্ত্র আছে বলে আমরা ধারণা করতেছি, এবং অনেকেই আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে আপনার বাসায় অস্ত্র আছে। বলছে কিনা আমি এই ধরনের কোনো ব্যবসা করি না। তারপরে তারা সার্চ করে ঘরের ভিতর থেকে পুলিশ আসলো। পুলিশ আসার পরে তাদের হাতে একটা ব্যাগ ছিল, এটা সবাই অনেকেই দেখছে যে তাদের ব্যাগ থেকেই একটা অস্ত্র বের করে তার জনির রুমের ভিতরেই সোফার নিচে রাখা হয়েছে, এবং সেখান থেকে বের করে এনে বলছে যে এই যে তোমাদের বাসার থেকে আমরা এই অস্ত্র পেয়েছি। তখন সে বলছে যে না, আপনারা আমাকে গুলি করে মেরে ফেললেও আমি কখনোই বিশ্বাস করবো না যে আমার বাসা থেকে আপনারা এইগুলো পাইছেন। আমি এই ধরনের কোনো কাজই করি না, কোনো ব্যবসায়ী করি না বলে তাকে খুব ধমক দিল এবং আরো মারলো। অত্যাচার করার পরে
আমি বাবার বাড়িতে ছিলাম, আমি এ সম্পর্কে তেমন কিছুই জানি না। তারপরেও যতটুকু জানি, আমি তাকে ধরে নিয়ে যাওয়ার পরে ছুটে গেছি ওই বাসায়, যে আমার হাজবেন্ডকে আমি পাইনি। তারা অলরেডি তখন তাকে সেনা ক্যাম্পে নিয়ে গেছে। সেনা ক্যাম্পে নিয়ে যে সেখানেও তারা অত্যাচার করছে অনেক তার উপরে। সেনা ক্যাম্পে অত্যাচার করার পরে তাকে খুলনা কারাগারে দেওয়া হয়েছে। খুলনা কারাগারে দেওয়ার পরে তার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে উঠছিল। খুলনা কারাগারে সে শুধু বলছিল যে আমি হয়তো খুব শিগগিরই মারা যাবো, আমি এত অত্যাচারিত হয়েছি। তো এইটা বলার পরে তারপরে তার শারীরিক অবস্থা খুব খারাপ হয়েছিল, বলছে আমার হার্টের অবস্থা খুব খারাপ, আমার আমি সহ্য করতে পারছি না এই অত্যাচার আর। তখন তাকে খুলনা মেডিকেলের প্রিজন সেলে রাখা হয়। প্রিজন সেলে রাখার পরে সেখানে আমাদের সঙ্গে একটু দেখা করা হয়। দেখা করলে আমার সঙ্গে একটু দেখা হলে সে বলে যে আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে ওরা খুব অত্যাচার করছে, আমাকে খুব মারধর করছে। বলার পরে 2 দিন সেখানে ছিল প্রিজন সেলে। তারপরে তাকে খুলনা থানায় নিয়ে আসা হয়। খুলনা থানায় নিয়ে আসার পরে 11 তারিখে তার রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ডেও তারা অনেক মারধর করে তাকে, খুব মারধর করে তাকে, সহ্য করতে পারছিল না। আর বারবার বলছিল যে আমার হার্টের সমস্যা আছে, আমার একটা হার্টের সমস্যা আছে, আপনারা আমাকে এত মারবেন না, আমাকে এত অত্যাচার করবেন না। বলার পর তারপরে তারা তাকে খুব নির্মমভাবে অত্যাচার করে। অত্যাচার করার পরে তারপরে 2 মাস সে কারাগারে থাকে। কারাগারের ভিতরে সে 2-3 বার করে অসুস্থ হয়ে পড়ছিল, কিন্তু তার কোনো চিকিৎসা করেনি। এরপর 9 অক্টোবর আমাকে ফোন করা হয় যে আপনার স্বামীকে প্রিজন সেলে, 250 বেডের প্রিজন সেলে নিয়ে আসা হয়েছে, ওনার শারীরিক অবস্থা খুব খারাপ। আমি তখন ছুটে যাই, বলছি আপনারা তাড়াতাড়ি আসেন, ওনার ওষুধ কেনা লাগবে। আমি ওষুধ কেনার জন্য খুব তাড়াতাড়ি ছুটে যাই তার কাছে। ছুটে যাওয়ার পরে তার সঙ্গে আমাকে দেখা করতে দেয়নি। প্রথমে আমাকে এমন ভাবে দূর দূর করে তাড়াই দিছে যে আমি কেউ না থান, বলছে না দেখা করা যাবে না, দেখা করা যাবে না। তারপর তাদের হাত পায়ে ধরে অনেক রিকোয়েস্ট করে আমি একটু তার সঙ্গে একটু দূর থেকে একটু দেখা করছি। আমি দূর থেকে তাকে দেখলাম যে তার হাত পায়ে ডান্ডা বেড়ি পরানো, 2 হাতে হ্যান্ডকাপ পরানো, শুধু জাস্ট একটু স্যালাইন চলতেছে, আর একটা নার্স আছে, ক্যানোলা পরানো, একটু স্যালাইন চলতেছে, আর একটা নার্স আছে সেখানে শুধুমাত্র। সেখানে থাকার কোনো পরিবেশ না, তার কাছে কোনো ফ্যান নেই, সব দূরে ফ্যান। সে গরমে ছটফট করতেছে, তাকে এমন ভাবে রাখা হয়েছে। তারপরে আমি সহ্য করতে পারছিলাম না, সে শুধু আমাকে ইশারায় বলছে যে আমার খুব কষ্ট হচ্ছে, আমার জন্য দোয়া করো। আমি মনে আর বেশিক্ষণ বাঁচবো না সেই কথা বলতেছিল, আমাকে দূর থেকে ইশারা, আমাকে মাত্র 10-15 সেকেন্ড একটু দেখা করতে দিয়েছে তার সঙ্গে। তারপরে আমাকে বলছে যান আপনি বের হয়ে যান, আর দেখা করা যাবে না। এরপর পরদিন তারা ডাক্তার বলছে যে ওনাকে তরল কিছু খাবার, স্যুপ বা সুজি দিতে। কিন্তু আমাদের ফ্যামিলি থেকে আমার ননদ আর আমার ভাসুর গেছিল নিয়ে স্যুপ আর সুজি, তাদেরকেও খুব অপমান করছে, খুব বাজে ব্যবহার করছে তাদের সঙ্গে। তাদের খাবার তারা খেতেই দিবে না, বলছে আমাদের এখানে যে খাবার পাওয়া যায় সেই খাবারই খাবে, আপনারা যে খাবার নিয়ে আসছেন সেই খাবার নিয়ে বাসায় চলে যান। আমার ননদকে খুব অপমান করতে তারা, খুব দুর্ব্যবহার করতে তাদের সঙ্গে। এরপর 10 অক্টোবর আমার হাজবেন্ড খুব অসুস্থ হয়ে যায়, ফোন করে বলছে ওনার হার্টের অবস্থা খুব ভালো না, ওনার শারীরিক অবস্থা একটুও ভালো না, আমরা ওনাকে ঢাকায় নিয়ে যাচ্ছি, আপনারা আসেন একটু। এখানে মহিলা অ্যালাউড না, তাই বললো, এই জন্য আমি যেতে পারিনি। আমার স্বামীর একটু আমি শেষ ভালো মতো দেখতে পারিনি, কথা বলতে পারিনি তার সঙ্গে। আমি শুধু পুরুষ মানুষ অ্যালাউড, তাই বলছে। বলার পরে তখন আমার ভাসুরা সবাই ছুটে গেছে সেখানে। তার শারীরিক অবস্থা এত খারাপ ছিল, অ্যাম্বুলেন্স 4টার সময় আসার কথা ছিল, কিন্তু আসেনি। সেই অ্যাম্বুলেন্স আসে 7টার সময়। 7টার সময় তখন তাকে যখন নিয়ে যাওয়া হয় তখন তার শারীরিক অবস্থা আরো খারাপ হয়ে যায়। এরপর ঢাকায় যেতে যেতে গোপালগঞ্জে তার শারীরিক অবস্থা চরম খারাপ হয়ে যায়। চরম খারাপ হয়ে গেলে তাকে হসপিটালে ভর্তি করা হয়। হসপিটালে ভর্তি করার পর সেখানে সে মারা যায়। তারপরে তাকে পোস্টমর্টমের নির্দেশ দেওয়া হয়, পোস্টমর্টম করতে হবে। এরপর আমার ভাসুরটা বলছে যে না, আমরা পোস্টমর্টম করতে দেবো না। তাদের সঙ্গে অনেক জেরা করছে তারা। পরদিন তার 11 অক্টোবর তার পোস্টমর্টম করে তারপরে ওনারা আমাদের কাছে ফেরত দেয় লাশ। ছোট ছোট 2টো বাচ্চা, মাসুম বাচ্চা। ওরা লাশও দেয় নাই, লাশ নিতে দেয় নাই। আমার ছোট ছোট 2টা মাসুম বাচ্চা রেখে গেছে সে, একটু আমাকে এবং আমার বাচ্চাদেরও তার সঙ্গে দেখা করতে দেয়নি। আমার 2টো বাচ্চা, এই যে একজন আর এই যে একজন।
আমি কি করে বাঁচবো? দোয়া করবেন আপনি, আমাদের জন্য শুধু দোয়া করবেন। আমি দেখতে পাচ্ছি, আমার দেখতে পাচ্ছ কিন্তু আমি দেখতে পাচ্ছি। এত অত্যাচার করছে যে আমার স্বামী আর নিতেই পারেনি, সেই অত্যাচারগুলো নিতেই পারেনি সে। এই অত্যাচার করে করে মেরে ফেলছে। ট্রিটমেন্ট হয়নি ঠিক মতো, যে ট্রিটমেন্ট তাকে দেওয়ার কথা ছিল, তাকে আইসিইউতে নেওয়ার দরকার ছিল, কিন্তু সেখানে তারা কিছুই নেয়নি। জাস্ট একটু ক্যানোলা পরে একটু স্যালাইন দিয়ে একটা নার্স বসে আছে। আমি কিছুই দেখিনি, আমি যত টাকার ওষুধ কিনে দিয়েছি আমি কিছুই তাদের দিতে দেখিনি। ওরা তো মেরে ফেলতে চাইছে, ওরা আর কি ট্রিটমেন্ট করবে? জামাত শিবিরের কাজই তো আর বিএনপির কাজই তো মানুষ খুন করা। তুমি ধৈর্য ধরো, তুমি ধৈর্য ধরো মা, ধৈর্য ধরো। বাচ্চাগুলোকে মানুষ করতে হবে তো তোমার, আমি জানি কি কষ্ট প্রতিদিন। এই জন্য তো আমি তোমাদের সাথে কথাই বলি তো এই কারণে, যে আমি এক ব্যথার ব্যথি, আমি জানি তোমাদের কথা শুনে সহ্য করা যায় না। এর আগে শুনলাম আমাদের রাজুলের কথা, এখন তোমার আরও শুনবো, কারণ এই কথাগুলি মানুষেরও জানা উচিত, যেটা কি জুলুম অত্যাচার করে যাচ্ছে। আর আমাদের উপর দোষ দেয়, আমরা কি মানুষ খুন করছি, গুম করছি, আর এরা যে প্রকাশ্যে মানুষকে পিটে পিটে হত্যা করে করে তারা ফেলে দিচ্ছে, এটার কোনো দোষ নাই, এদেরকে বিচার হবে না। সেনাবাহিনী যে কিভাবে এভাবে অত্যাচার করে, সেটাই তো প্রশ্ন। যারা অপরাধ করে তারা, তুই ধৈর্য ধরো, আল্লাহরে ডাকো, আর আল্লাহ দিন দিলে সব বিচার করবো, এক হিসাব করে করে নেবো। ভাই হায়দার আলী, আপনি একটু বলতে চাইছিলেন? ভাই হায়দার আলী, সংক্ষেপে একটু বলুন। আপা আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই। আপা আমি খুলনা মহানগরী 27 নম্বর ওয়ার্ডের জয়েন্ট সেক্রেটারি। আপা ওই যে আমার ছোট ভাইটা মারা গেছে খুব নির্যাতনে, আমি অনেক চেষ্টা করছি ওকে বাঁচানোর, অনেক চেষ্টা করছি, কিন্তু আপা ওই যে আমাদের যারা আছে ওই যে পুলিশ আর্মি, এরা আমার ভাইকে বাঁচতে দেয়নি। আমার ছোট ভাই খুব ভালো ছিল, ও 27 নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিল, 27 নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিল, এবং খুব ভালো ছিল। ওর নামে কোনো কমপ্লেন নাই, ওই 1 বছর একা একা ঘুরে চলে বেড়াতো, ওর নামে কোনো কমপ্লেন নাই আপা। কিন্তু এই যে এখন যারা জামাত বিএনপি যারা আপা, একে উস্কায় দিয়ে, একে বিপদে ফেলায়, একে অস্ত্র দিয়ে আমার ভাইটাকে বিপদে ফেলায়, মানে একার বিনা চিকিৎসায় একার মৃত্যুর দ্বার প্রান্তে নিয়ে গেছে আপা। আমি নিয়ে গেছি ওকে, চেষ্টা করছি ওকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি আপা, কিন্তু আমাদের সাথে অ্যাম্বুলেন্সে কোনো এসি নাই, ছোট্ট একটা ফ্যান আছে, 4 জন পুলিশ অস্ত্রধারী, 2 জন কারারক্ষী আপা। এই অবস্থায় আমার ভাইটা মানে আমার ভাইটা বুকের যন্ত্রণায় কষ্ট করতে 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 আমাদের হাতেই মারা যায় আপা। তারপরে আমি খুলনায় আসবো, খুলনায় আসতে দেয়নি আমাকে, আমাকে নিয়ে গেছে গোপালগঞ্জ সদর হসপিটালে, ওখানে মর্গে লাশ রাখছে, ওখানে আপা 8,000 টাকা দিয়ে পোস্টমর্টেম করে তারপর আনতে হয়েছে আপা। গোপালগঞ্জ ওই যে লঞ্চ ঘাটে গেছিলাম ওসি সাহেবকে বলতে যে দেখেন আমাদের কোনো কমপ্লেন নাই, আমাদের কোনো কমপ্লেন নাই, আমরা লিখে দিচ্ছি, বন্ড দিচ্ছি। আমার ছোট ভাইটাকে, আমরা 7 ভাই 1 বোন, সবার ছোট হচ্ছে আমার ছোট জনি, জনি তো সবার থেকে। বলবো আপা? হ্যাঁ বলো, আমি শুনতেছি, লিখতেছি। আমরা ওই যে গোপালগঞ্জ লঞ্চ ঘাটের ওখানে ওসি দাঁড়ানো, পায়ের উপর পাও তুলে সিগারেট খাচ্ছে, আমরা ওনার পাও জড়ায় ধরছি যে আমার ভাইয়ের কোনো দোষ নাই, আর আমরা 7টা ভাই আছি, আমরা সবাই বংশই দিচ্ছি যে কোনো কমপ্লেন আমরা করবো না, আমার ছোট ভাইটাকে আপনারা পোস্টমর্টেম করেন না। একজন ম্যাজিস্ট্রেট আসলো, দাড়ি মুখে মাথায় টুপি, এসে বলে পোস্টমর্টেম করতে হবে। শেষে আপা 8,000 টাকা দিয়ে পোস্টমর্টেম করে তারপর আমার ভাইকে খুলনায় নিয়ে আসছি, খুলনা 27 নম্বর ওয়ার্ডে এসে জানাজা দিছি আপা। জানাজায় এত লোক আপা, জানাজায় এত লোক, দল মত নির্বিশেষে, বলার মতো না আপা। খালি আপনি আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আপা। আচ্ছা আমি তো জিজ্ঞেস করি, তোমার ওই যে পোস্টমর্টমের রিপোর্ট দিছে? রিপোর্ট এখন তোমাদের দেয় নাই, ওই রিপোর্ট আর দেবে না। রিপোর্ট দিয়ে তো ধরা খাবে যে ওরে মানে অত্যাচার করে যে মারছে, এটা তো ধরা খাবে। জি, আমি ছবি পাঠাইছি সব আপা। আপা আমার ছোট ভাই ছেলে দুটোর জন্য
আমার ছোট ভাইয়ের বউর জন্য একটু দোয়া করেন। না না, নিশ্চয়ই দোয়া করি। তোমার 7 ভাই এক ভাই তুমি হারালা, সবাই মিলে বাচ্চাগুলিকে দেখবা। আমরা 7 ভাই 1 বোন ছিলাম। আমাদের এলাকাবাসী আমাদের 7 ভাই চম্পা বলে ডাকতো। হুম। তো আমার ছোট ভাইটা চলে গেল। জনি কি আমরা সবার দুই ছোট? ভাই- জনি সবার সবার ছোট? ছোট আপা। আরে 7 ভাই 1 বোনের সবার ছোট আপা। দেখো, আমি 3 ভাই একসাথে হারাইছি, তোমাদের কষ্ট আমি বুঝি। যাক, বাবা, আল্লাহ দিন আমাদের- দেবে একদিন, এর বিচার হবে একদিন। নজরুল এই সব কাহিনীগুলি সব নোট করে এগুলি একেবারে রেকর্ড করে করে এটা সমানে তোমার ইউটিউব সব জায়গায় ছাপতে হবে আর বিশ্বব্যাপী দিতে হবে সবাইকে। জি, আমরা করতেছি। এরা কিভাবে আচ্ছা, নির্যাতনটা করছে। আমরা মাননীয় নেত্রী, এবার আমরা যাচ্ছি মনিরুল ইসলাম মিন্টুর কাছে। তিনি হলেন যশোর জেলার যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের 2 নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক। গত বছর 5 আগস্ট সন্ধ্যায় তাদের বাড়ি লুট ও ভাঙচুর করে বিএনপি সন্ত্রাসীরা। গত 7 মে সন্ধ্যায় বিএনপি সন্ত্রাসীরা মনিরুল ইসলাম মিন্টুকে তার বাড়ির পাশে রামদা ও চাপাতি দিয়ে কুপিয়ে জ্ঞানহারা করে। তাকে বাঁচাতে তার ভাই, বোন ও পিতা এগিয়ে যায়। সন্ত্রাসীরা তাদেরকেও নির্মমভাবে নির্যাতন করে। বোন শিউলি খাতুনের মাথায় রামদা দিয়ে কূপ দেয়, তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তার গলায় থাকা একটি স্বর্ণের চেইন সন্ত্রাসীরা খুলে নিয়ে যায়। মিন্টুর ছোট ভাই মাসুদ রানার কূপ দেয়, পাটা প্রায় ভেঙে দেয়। তাদের মনির ইসলাম মিন্টু, আপনি আপনার কষ্টের কথা বলুন। আসসালামু আলাইকুম বাবা, ভালো আছেন? কেমন আছো এখন? ও শুনতে চাই না। তুমি কেমন আছো এখন? হ্যাঁ ভালো আপা। আচ্ছা বলো। 7 মে সন্ধ্যা 7টায় বুঝলেন, আমাকে হ্যাঁ। সন্ধ্যার সময় সন্ধ্যা 7টায় এসে আমার বাড়ি এসে হামলা করে আমাকে কুপায়। আমার ছোট বোন শিউলি খাতুন, তার মাথায় একটা কোপ মারে, আমার 12টা কোপ মারে। আমার সমস্ত হাতটা তো অবাস হয়ে রয়েছে এখনো, বুঝলেন। কাজ কাম করতে পারিনি, বাবারটা আমার পুরো অবাস, আঙুল টাঙুল বেঁকায় গেছে, শিরা কেটে গেছে সব। হ্যাঁ, আমার চলার কোনো লাইন নেই। তা এখন আমার এই বোনটা ওরা মাথা জ্ঞান হারার মতো হয়ে আছে, বুঝলেন। এখন আমরা তো আমি ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসাবে আমি কোনো অকারেজ করে বেড়াই না, আমি কাজ কাম করে খাই, মাঠে কাজ করি। হ্যাঁ, আর ওই দল করি, দলটারে ভালোবাসি। আমরা শেখ গোষ্ঠীর লোক, বুঝলেন। আমরা ওই আপনাদের মতোই শেখ বংশ, বুঝলেন। কয় যে মুজিবারের গোষ্ঠী, সবাই কয় মুজিবারের গোষ্ঠী, বুঝলেন। তা ওইভাবেই মানুষ আমাদের উপরে নির্যাতনে রেখেছে, বুঝলেন। আমার ছোট ভাইরা পাড়া ভেঙে দিয়েছে, এইভাবে আমরা নির্যাতনে আসি, বুঝলেন। তা এখন জসিমির আমার ভাই, ছোট ভাই জসিম, সে পুলিশকে দাঁড়াই আছে, আমার নামে বড় মামলা দিছে। আমরা এখন জামিনে আছি, বুঝলেন। আর নির্যাতনও করে, আবার হামলা দিয়ে হামলা করে। হ্যাঁ, আমার নামে মামলা দিয়ে আমি আরো 1 নম্বর আসামি দিয়েছে। হ্যাঁ, আমি মামলার পরে আসি। আমার ভাইরা, ছোট ভাইরা বাড়ি থাকে না, আমার ওই জসিম, আমার ভাই যেরাই পুরোভাবে দল করে বেড়ায়, শহর পর্যায়ে থাকে। ও তো বাড়ি রাখতে দেয় না, সবসময় দড়ির পরে রাখে। বাড়ি আসলি পুলিশে দাবড়ায়, তারপরে আমি বাড়ি থাকি না, আমি 6 মাস ঘরে শুই না, আমার সবসময় দাবড়ে করে রাখে। আর ঢাকারে মারিল, শিউলিরই বিশাল মারা মারিল আমার। হ্যাঁ, শিউলি। সবাই দেখেন আমাদের কিভাবে জখম করেছে। হ্যাঁ, মোবাইলে শিউলি কেমন আছো তুমি? ভালো আছি আপা, আপনি কেমন আছেন? দেখা অসুবিধা আছি, ভালো এই যে আছি। আমার মাথা কোপ মারে। আরে হ্যাঁ, ঠিক আছে, ভাই যে ঠিক আছে, এই তো বেশি। আর এই যে ভাইয়ের ছিল, ভাইয়ের পা খাইছে। আমার ছোট ভাই জসিম যুবলীগ করে, চেয়ারম্যানের সাথে থাকতো। 5 তারিখে আমাদের হচ্ছে ঘর বাড়ি আগুন ধরা দিয়ে লুটপাট করে নিয়ে যায়। ঘরে মনে করেন যে একটা খাট মানে আমরা ঘুমাবো, এরকম কোনো কিছু রেখে যায় না। তারপরে 8 মাস পরে আমার আব্বু অসুস্থ ছিল,
এই যে আমার আব্বু চোখ অপারেশন করিল, করার পরে আমার আব্বু আমার ভাই আমার আব্বুরা সন্ধ্যাবেলায় দেখতে আসে। আসার পরে বিএনপিরা জানার পরে আমার ছোট ভাইরা হামলা করে, গুলি করে আমাদের বাসা আসে, গুলি করার পরে পালাই যায়। গিলে আমি সামনে যাই, গিলে আমার মাথায় কোপ মারে। মারার পরে আমার এই ভাই আর এই যে মেজো ভাই ওর পা ভেঙে দেয়। মানে এরা দুজন আগায় যায়, যাওয়ার পরে এরা বার্নির ছুরিতে কোপায় 12 জায়গায় কোপায়। আর আমার ভাই বাড়িতে পাড়ে পা আছে ভেঙে দেয়, আর এই যে কুকুরে এখানে কোপ মারে। আর আমার আব্বু গেছে, আমার আব্বু যে আমার মাথা ধরেছে, ধরার পর আমার আব্বুর বয়স 80 বছর, মুখে শুধু চড়ায় আর পিঠে বাড়ি দিয়ে বাড়ি মারে। তারপরে আমরা হসপিটালে যাব, হসপিটালে আমাদের যেতে দেয় না, পথের মাঝখানে আবার আমাদের মারবে। এবার আছে পুলিশ আসে উদ্ধার করে আমাদের হসপিটালে পাঠানোর পরে এবার আমরা আছে থানায় যাই, মামলা করতে যাই, আমাদের মামলা নেই না। ওসি সাহেব বলে যে আওয়ামী লীগের সব সন্ত্রাসী, বিএনপি কোনো সন্ত্রাসী নেই। তারপরে আছে ওরা আবার আমাদের মামলা করে। আমার বড় ভাই জজ কোর্টে চাকরি করে, তার নামে মামলা দেই। তারপরে আমার ভাইরে ধরে নিয়ে যায় 2-3 দিন পরে জামিন করে নিয়ে আসি আমরা। তারপরে আমাদের বাজারে 700 মণ ধান কিনা ছিল, সেই ধানগুলো সব লুট করে নিয়ে যায়। আমার গলায় একটা চেন ছিল, চেন নিয়ে যায়। তারপরে আমাদের জমির মাটি ছিল, সেই মাটিও কেটে নিয়ে ওরা বিক্রি করে খেয়ে ফেলেছে। মানে কোনো কিছু আর রাখি যায় নাই, জি না, বাইরেও যে যাচ্ছে লুট করে খাইছে, লুট করে খাবে ওরা, সাহায্য ওদের আর আমরা কিছু যে করার প্লেটে ভাত খাবো সেই প্লেটও ছিল না আমাদের বাসায়, ঘরে আগুন ধরাই দিই পুরো। দেখা যাচ্ছে আগুনের দাগ দেখা যাচ্ছে না, জি। পুরো চিঠি সব জ্বলা। আমাদের অপরাধী বিশেষ করে আমার এই ভাই চেয়ারম্যানের সাথে থাকতো, আওয়ামী লীগ করতো। আমার চাচা আছে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, তিনি আছে 71 সালের থেকে আওয়ামী লীগ করে। আর এই বুড়ো মানুষটার গালেও চল মারছে। অনেক ওদের বোধহয় চড়াই, বাড়িতে মনে করেন এই যে আমার আব্বুর মুখে চড়াই, নাহলে 10টা চড় মারে। কিছু বলবেন আপনি, বলেন। আসসালামাইকুম। আমাকে ওই আমার এই ছোট ছেলেটারে ওরা মারতে এসে, বুঝলেন, মারতে আসলি একটা লোক আসলে আমার ঘরের ভিতরে আমাকে ধরলে, ধরলে আমি বলছি বাবা কি ধরে আইসত না, তখন তোমার ছেলের কাছে টাকা পাবো, তাই আমাকে টাকা দিতে হবে। কত পাবেন? চান্দা চাই। কত দিতে হবে? 10 লাখ টাকা দিতে হবে। আমি কোনে পাবো 10 লাখ টাকা? তখন আমার ছোট ছেলে তো পড়াই চলে গেল, গ্রাম ছেড়ে চলে গেছে, আর পাইনি। আর এইগুলো সব মাইরে ধরে উপায় কাপাই তুই আর ঘর দরজা ভাঙতি কোনোটা বাদ ছিল না। আমার এই ছোট ভাই এখন রাত্রিবেলা সন্ধ্যাবেলা রাত্রে অন্ধকারে এসে যদি দেখে তাহলে আবার হামলা করবে, কথা বলায় দিয়ে আবার চলে যাবে। 14 মাস বাড়ি থাকে না, বাইরে থাকে। বাড়ি থাকলে তো মেরে ফেলাই দেবে। ওরা যখন তখন মেরে ফেলাই দিবে পালি। ওদের বাড়িতে তো বোন নাই, বাপ নাই নাকি? ওদের বাপরে আর বোনে যদি কোপায় আর বাপরে যদি চর মারে তো কেমন লাগবে যারা করছে? তারা কি এই কথাটা চিন্তা করে না? এক বাঘে কি শীত যায়? যায় না। এর বিচার হবে, চিন্তা করেন না। কি মানে জানোয়ারের জাত সব। আমাদের ইউনিয়নের মুক্তিযোদ্ধার কমান্ডার আপনার কথা শোনার জন্য এসেছে। কই আছে? কথা আসেন। হ্যাঁ। কই? আসসালামু আলাইকুম। কি কেমন আছেন? হ্যাঁ, আল্লাহ রেখেছে কোনো রকম। হ্যাঁ, না আমি দেখতে পাচ্ছি আপনাদের। হ্যাঁ, আমি একজন মুক্তিযোদ্ধা কমান্ডার। আমি ভারতও কমান্ডার ছিলাম, বাংলাদেশও কমান্ডার, জি। এখনো পদে আছি। জি। কিন্তু আমি এই লেবুতলার বাজারে আমার নিজের প্রচেষ্টা একটা অফিস করলাম, মুক্তিযুদ্ধ অফিস। এই অফিসটা ওখান থেকে বঙ্গবন্ধুর ছবি লাফায় ভেঙে সেটে আপনার ছবি ছিল, ওরা ভেঙে সেটে তছনছ করেছে। আর অফিস আমার কিছুদিন মানে ওদের দায়িত্বই ছিল, বুঝলেন। এই অফিসটা আজ কয়েকদিন আমি উদ্ধার করেছি, করে এখন চাবিকাঠি দিয়ে আমি ঘর একটু মধ্যে মাঝে খুলতেছি আপাতত। তারপরে আমার পরে তো খুব হুমকি ডাঙ্কি দিয়েছে কিছুদিন, গায়ে হাত দিয়ে সাহস পাইনি, কিন্তু এমনি হুমকি ডাঙ্কি দিয়ে আমার ওই বেশি কষ্ট পাইছি যে বঙ্গবন্ধু ছবিটা ভেঙে ফেলাইছে, আপনার ছবিটা ভেঙে ফেলাইছে, নিয়ে একটা পা দিয়ে পাড়াইছে। এখন এই কথা তো আমাদের করার কোনো জায়গা নাই। আমরা যে কোথায় যে নালিশ করবো বা কোথায় বলবো সেই জায়গাটুকু তো আমাদের নেই। এমন পরিস্থিতির ভিতরে আমরা চলাফেরা করছি। এটাই সবথেকে কষ্টের, যে যখন দেশটাকে উন্নত করলাম তখন এরা এসে দেশটা শেষ করলো, আর মুক্তিযোদ্ধাদের অপমান করে, আর রাজাকারের গলায় মালা দেয়। হ্যাঁ। তো এখন আমরা কষ্ট নিয়ে বেঁচে আছি, আল্লাহ বাঁচায় রেখেছে এখন। তো খালি আপনাদের এই গুণগান গাতে যেই তো আমরা আজকে এই পথে চলেছি, কিন্তু উপায় তো আমাদের নেই। আমরা তো বঙ্গবন্ধু ছাড়া তো বাইরে যেতে পারছি।
বঙ্গবন্ধু তো আমরা তো দেশটা শেষ স্বাধীন করে জিনিসটা। দিয়ে গেছেন, তাই না? হ্যাঁ দেশের হ্যাঁ স্বাধীনতা তারাও যে পদে পদে আইছে, এই দেশ স্বাধীন না করলে কি হইতো নাকি? স্বাধীন না করলে তো ওই পাকিস্তানিদের কোনোদিন কেউ বুটের লাথি খাইতে হইতো। হুম তো দেখো আপনার, আপনি দোয়া করবেন আমাদের জন্য, আপনার জন্য দোয়া করতেছি আমি যাতে আছি, আমরা খুব আপনাদের তাড়াতাড়ি জন্য আছি, ইনশাল্লাহ সব হবে। হ্যাঁ, হুম। হ্যাঁ, তাড়াতাড়ি যাতে আপনি দেশে ফিরে আসেন, তারপরে যাকপর দেখি। আচ্ছা। না, হ্যাঁ, আল্লাহ শিউলি- যখন বাঁচায় রাখছে নিশ্চয়ই, আল্লাহ বাঁচায় রাখছে নিশ্চয়ই একটা উদ্দেশ্যে, একটা কাজে আমাকে দিয়ে করাবে, সে হ্যাঁ লিগে খালি দোয়া করেন যেন এগুলো চেহারা তো চেনা হলো, আগামীতে হুম, যেন ভালোভাবে শাস্তি দিতে পারি, এই দোয়া করেন এবং দেবো ইনশাল্লাহ। নইলে আল্লাহ আচ্ছা, আমার তো হারাবার কিছু নাই, বাপ মা সবই তো হারাইছি, জিনিসপত্র সব বাড়িঘর সব পোড়ায় টোড়ায় শেষ করে দিছে, হুম, হারাবার কিছু নাই, পাওয়ার কিছু নাই, কিন্তু একবার দেশটাকে এই মুক্ত করবো আবার ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। মানুষের উপর অত্যাচার এ সহ্য হয় না, যারা জীবন আহ, দিয়ে দেশ স্বাধীন করে তাদেরকে অপমান করে। ভাই ভাই মাসুদ রানা, আচ্ছা, মাসুদ রানা ভাই, তুমি আসসালামু আলাইকুম। ভাই আছেন আপনি? মাসুদ রানা, হ্যালো জি আসি। জি মাসুদ রানা, আপনার কষ্টের কথা একটু বলেন, সংক্ষেপে বলেন। হ্যাঁ, বলে কিছু বলবে? হ্যাঁ, মাসুদ রানা নির্যাতিত, মাসুদ রানা আপনি বলেন। আপনাদের নিজেকে আনমিউট করতে হবে, মিউট হয়ে আছেন কিন্তু। শিউলি খাতুন নিজেকে আনমিউট করেন। জি এবার বলেন মাসুদ রানা। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। 5টা আগস্ট আমার বাড়ি হতে সব লুটপাট করে আগুন ধরায় লুটপাট করে নিয়ে চলে যায়। হুম। 7 মার্চে আমার বাড়ি এসে মাঝে পা ভাঙে দেয়, আমার আমার বুড়ি মাথা কাটে দেয়, ফাটাই দেয় আপনাদের পায়ে, আমার থুতু কাটে দেয়, আমার ছোট ভাইটা গুলি করে মারার জন্য খুব চেষ্টা করে, মারতে পারিনি। আমার বাপের মুরব্বী মানুষ খুব মারধর করেছে। তারপরে আমার নামে মামলা দিয়েছে। আমি যখন থানায় যাই আমার জাতি জনি, পরে পুলিশ আসে আমার নিয়ে যায় সিলাই সিলাই করে, তাও ওসিরা কেস নেই, ওসি কেস নেই না। এখন আমি কাজ কাম করতে হয় না, পা খুব সমস্যায় আছে, আমি পা ভালো হাঁটতে পারি। আচ্ছা, তুমি চিকিৎসা করছো তো? চিকিৎসা করি তো না আমার না, খুব ভালো চিকিৎসা তো income। করাইছো। আচ্ছা, হ্যাঁ আপা আমাদের মনে করেন যে মাঠে চাষ করতে যাবে তাও যেতে দেয় না। আমরা বিদেশি জন নিয়ে আসি বাইরের থেকে, সেই জন এদের মারতে যাই, মারে খেদাই দেয়, মানে বুঝতে নামতে দেয় না। শোনো, যারা করতেছে ওকে নাম ঠিকানা রাখতেছি আমি, সময় মতো জি। ঠিক শিক্ষা দেবো, চিন্তা করো না, ধৈর্য ধরে থাকো, সব ঠিক হবে। ঠিক আছে আপা নজরুল, এই আমার ছোট ভাই মেন দল করে, এই যে যুবলীগ করে জসিম, এনার সাথে একটু কথা বলেন, এর উপরে যত একটু কথা বলবা? বলো আপা কি নাম? আসসালামু আলাইকুম আপা। হ্যাঁ হ্যাঁ, বলো। আপা আমার নাম জসিম আপা, আমি এই যুবলীগ করি, আমাদের ইউনিয়নের চেয়ারম্যানের সাথে সবসময় থাকি, দলটারে হুম। ভালোবাসি এবং দলটাই সুন্দরভাবে করতাম এবং নেতৃত্ব দিতাম। আমার আছে এই অপরাধ যে আমি আমলিগ করি, যুবলীগ করি এবং নেতৃত্ব দিয়ে দেখাই, এটা হচ্ছে সব থেকে বড় অপরাধ। আর এই জন্য মনে করেন যে আমারে মারি ফেলার জন্য অনেক চেষ্টা করতেছে। আমার পরে 2বারে হামলা হয়েছে, মানে আমার বাপ অসুস্থ থাকার পরে আমি 8.5 মাস পরে আমি হচ্ছে বাসায় আসছিলাম। আমি 5 তারিখে আমাদের এমপি সাহেবের বাসায় ছিলাম। 5 তারিখে 3টার পরে আমাদের চেয়ারম্যানের জীবন বাঁচানোর মানে ইসের জন্য, জীবন বাঁচানোর জন্য ওনারে নিয়ে চলে যায়। তারপর থেকে আর আমি বাড়ি ফিরতে পারিনি। তো 5 তারিখের পরের থেকে আমার ব্যবসা ছিল, ধানের ব্যবসা, 7 মণ ধান ছিল, সে ধান ব্যবসাটা সব লুট করে নিয়েছে। তারপরে তাতেও আমার দুঃখ নেই, তারপরেও মনে করেন আমি বাপের দেখতে আসছিলাম, আশা করি মাগরিবের পরে আমি এসে বলে দাঁড়াইছি, তার আধা ঘন্টা পরেই ওরা আসছে। আসে প্রথম ওই মোটরসাইকেল যুগে আসছে সন্ত্রাসীরা, 9 জন, 3খান মোটরসাইকেল আসে আমাদের ওই পথের থেকেই মনে করেন আমার ফলো করে জোরে আসছে, তখন আমি বুঝতে পারছি। তখন যে আমি সত্যি গেছি, তখন ওরা পিছন থেকে গুলি করেছে, বলে আমি দৌড়ে পালাইছি। পরে আমার এই ভাই দিয়ে আমার বোন লাগে আগে এসে আসার পরে মনে করেন প্রথম আমার বোনের সে যখন ওদের সাথে ধস্তাধস্তি করে, তখন আমার বোনের মাথায় কোপ দিয়েছে। দেওয়ার পরে আমার এই চাচাতো ভাই মিন্টু ভাই ও আইসে, আসার পরে ওরে কোপ দিয়েছে শরীরে 12টা কোপ। তারপরে মনে করেন যে আমার মেজো ভাই আছে, মেজো ভাইও মেরেছে। তারপরে আমি চলে যাই ওদের হসপিটালে ভর্তি করি, চিকিৎসা করি। কারণ আমি ওসি সাহেবকে ফোন দিই যে আমার বাসায় হামলা করেছে এরকম বিএনপি সন্ত্রাসী। তা উনি আমার উত্তর দেয় যে এখন কোনো বিএনপি সন্ত্রাসী নাই, সব আছে আওয়ামী লীগের সন্ত্রাসী। পরে আমাদের আছে চিকিৎসার জন্য ওই হসপিটাল নেওয়ার জন্য যাওয়ার জন্য পথে যখন যায়, তখন আবার ব্যারিকেড এদের মারবে। পরে পুলিশ এসে উদ্ধার করে সে হসপিটালে নিয়ে ভর্তি করে। তারপরে আমরা সুস্থ হই, আমাদের মামলা নেয়নি। আর হচ্ছে ওরা আবার আমাদের নামে মামলা করেছে, করার পরে সেই পুলিশ এসে আমার বড় ভাই কোর্টে চাকরি করে, তো ওনারে ধরে নিয়ে যায়, নিয়ে যেয়ে ওনারে আটকায় জেলখানায় থাকে। তারপরে আমরা জামিন করে বেরোখানে আসি, পরে আমরা জামিনে আসি, এই অবস্থায়। আর আমি তো সেই 5 হ্যাঁ, তারিখ থেকে বাড়ি ছাড়া।
হ্যাঁ 5 তারিখ থেকে বাড়ি ছাড়া, বুঝছেন? আমি আর আসিনি, এই রাতের অন্ধকারে আসছি, আবার এই রাতের অন্ধকারে আমি চলে যাবো। মানে আমার এই ইউনিয়নে আমার মনে করেন মারি বলতে বললে নেতৃত্ব শূন্য হবে, আর সবাই তো চলে গেছে, চেয়ারম্যানরা বাইরে চলে গেছে সবাই। এই জন্য আমার পরে মনে করেন যে বেশি চাপ বা আমার মারার জন্য চেষ্টা করতেছে। এই জন্য আমার জন্য একটু দোয়া করবেন। আর হচ্ছে আপনার দেশে ফেরার আশায় আমরা আছি। আমি ঢাকায় যেও মিছিল মিটিং করতেছি, আবার আমি থাকি যশোরে, মিছিল মিটিং করে ঢাকায় যাই, মিছিল মিটিং করে আবার যশোরে চলে আসি। ইনশাল্লাহ দলের জন্য লড়ে যাচ্ছি, দোয়া করবেন। হ্যাঁ, ভালো থেকো, সাবধানে থাকো। তুমি তো এভাবে কথা বলে হয়তো পারে চিনে আবার তুই করতে পারে, তুমি সাবধানে থাকো। আর যারা করছে তাকে চিনে রাখো। আজও কালো আমাকে লোক সংগঠিত করে এদেরকে শিক্ষা দিতে হবে। যারা ঘর পুরাইছে তাদের ঘর থাকবে কেন, তাদেরকেও শিক্ষা দিতে হবে। আল্লাহ বাঁচায় রাখলে শিক্ষা তো অবশ্যই দেবো। ইনশাল্লাহ দেবো, চিন্তা করো না। ঠিক আছে, আজকের ধন্যবাদ। আজকের শেষজন হলেন জিসান মাহমুদ রাসেল। তিনি চট্টগ্রাম উত্তর জেলার মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। গত বছর 25শে আগস্ট সন্ধ্যায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় তাকে বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে জ্ঞান হারা করে মারা গেছেন ভেবে ফেলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায়। সন্ত্রাসীরা গত নভেম্বরে তাদের পুকুরের সব মাছ ধরে নিয়ে যায়। মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরা জিসান মাহমুদ তার কষ্টের কথা এখন বলবেন। ভাই জিসান, আপনি বলুন। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আপনি কেমন আছেন এই কথা আমি জিজ্ঞাসা করাটা সমীচীন হবে না। আমি জানি বাংলাদেশের আওয়ামী লীগের তৃণমূল নেতা কর্মীরা যদি ভালো না থাকে, আমার প্রিয় নেত্রীও ভালো থাকে না। শত প্রতিকূলতার মাঝে আপনি আমাদের মাঝে বেঁচে আছেন, এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমার প্রিয় নেত্রী, 5ই আগস্ট 2024 পরবর্তী সময় আমি সেই দিন যে আপনি আমাদের ছেড়ে এইভাবে যে ছেড়ে যেতে হবে এটা আসলে ভাবি নাই। সেই রাতটা বিভীষিকাময়ের মতো করে কাটে। আমি আমার চাচাতো ভাই সহ সেই রাতের অন্ধকারে যখন অনেক কষ্ট করে রাতটা কোনো রকম পার করি, দিনের কোনো একটা সময় আমি প্রথম আমার চাচাতো ভাইকে নাম সহিত ওকে আমি পার করে দিয়ে তারপরে আমি আমার নিরাপদ স্থানে আমিও আসি। ভেবেছিলাম তারা হয়তো এই কয়দিন কিছু করে ক্ষান্ত হবে, কিন্তু হয়নি, তারাও আরও খেপে গেল। আমি আমার নিজ ব্যবসা প্রতিষ্ঠান অনেক টাকার ইনভেস্ট আছে হয়তো বা এটাই ভেবে আমি গিয়েছিলাম, যেহেতু এলাকার এমন কোনো কাজ করি নাই যে আমাকে এলাকা থেকে চলে যেতে হবে। আমি রাজনীতি করেছি, আওয়ামী লীগ করেছি, সব করি, আমার পরিবার আওয়ামী লীগ পরিবারের, সেটাই ঠিক আছে। কিন্তু যখন আমি দোকান ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে যখন আমি আসি, আমার কাছাকাছি আসলে আমার প্রতিপদ রোধ করে তারা আমাকে ভেদমভাবে লাঠি সোটা সব কিছু মিলিয়ে বলে আমার জন্য নাকি 17 বছর থাকতে পারে নাই, আমি নাকি তাদের সকল চালা ফোড়া সকল কিছু তাদেরকে প্রেশানি দিয়েছি। যাই হোক, আমি ভারতের দালাল সব কিছু মিলিয়ে তারা এই আমার উপর ঝাঁপিয়ে পড়লো। আমাকে এক স্টেপ মারার পরে তখন আমি দাঁড়িয়েছিলাম, তখন ওখান থেকে তাদের লোকজন বলে ওকে এখন গাছের সাথে বেঁধে ফেলে হাত পা ছুড়িয়ে সব কিছু তুমি ওকে আমরা অস্ত্র দিয়ে আর্মির কাছে তুলে দিব। তৎক্ষণাৎ আবার চলে আমার কাছে দ্বিতীয় দফা। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় নেত্রী, এই বিভীষিকার কথা যদি আপনাকে বলতে যাই আমার বলা শেষ হবে না। আপনি আছেন অনেক দুঃখে, এবার বলবো আমি আমার দুঃখের কথা, কিন্তু আপনি যে আমাদের দুঃখের কথা শুনতে আসছেন সেটাই আমাদের বড় পাওনা। আমার এক হাত তখন মুখ দিয়ে ধরে এক পাকে নিচে দিয়ে আরেক পাকে দিয়ে এলো পাটা দিয়ে যখন মারতে থাকে আমি সেন্সলেস হয়ে পড়ে যাই, আমি আর বলতে পারি না। আমার যখন ঘুম শুরু হয়ে যায় তখন আমাকে তারা রাস্তার পাশে একটা ময়লা আবর্জনার যে গর্ত ওটাতে ফেলে দিয়ে চলে যায়। তখন আমি কতক্ষণ ছিলাম সেটা আমি বলতে পারবো না। সিএনজি যুগে কিছু পথ ছাড়ে এবং কিছু লোক যখন আসে তারা তখন আমাকে ওখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, স্থানীয় হাসপাতাল। ওখান থেকে প্রাথমিক চিকিৎসা যখন হয়, ওটার শেষে যখন রাতে বাসায় আসি, আমার বয়সিদ্ধ মা যিনি গত বছর হাসপাতালে মৃত্যু সজ্জায় ছিলেন, সাথে সাথে আমার এই অবস্থা দেখে সেন্স খারাপ হয়ে যায়। আমার একটা মাসুম বাচ্চা আছে ছোট, এখন কেমন আছো তুমি?
এখন আমি কেমন আছো? আছি, একটু সুস্থ এখন হইতো। আছি মাননীয়। এখন সুস্থ হয়ে পরে আমি চট্টগ্রাম শহরে চলে আসি পরিবার পরিজন সহ। না আছে আমার বাড়ি করে ঠিকানা, না আছে আমার ব্যবসা প্রতিষ্ঠান, সবকিছু নিঃস্ব হয়ে আমি পড়ে আছি। এই হলো আমার মাসুম বাচ্চা। হ্যাঁ, যিনি আপনার ডাক, যিনি আরে আপনার কথা বলেন। নাম কি তোমার? আমি তোমাকে দেখতে পাচ্ছি, তোমাকে আমি দেখতে পাচ্ছি। তুমি আমাকে দেখো না, আমি দেখি না। তুমি কেঁদো না, তুমি কেঁদো, ওর বাচ্চার সামনে কেঁদো না। কেমন আছো তুমি? আচ্ছা আমাকে সান্ত্বনা দেয়, আমাকে বলে আমি তোমাকে নিয়ে যাবো বাবা, তুমি আর একা বাসায় যেও না। আমাকে পরে মেরে ফেলবে এই মাসুম বাচ্চা। এটুকু বাচ্চা বলে? ইস, আমি দ্বিতীয় জীবন ক্যারি করতেছি। আমি অন্য আল্লাহ বাঁচাই প্রধানমন্ত্রী দিছে জীবনটা, সেটি কতজনে দেখো না, এই যে শুনলাম না আমি কিভাবে মেরে ফেলছে, তাকে একটা পরিবার ধ্বংস করছে। এদের বিচার হবেই, আল্লাহর তরফ থেকে হবে। আর সময় আসবে, ওই জন্য আল্লাহ বাঁচাই রাখছে, বুঝছো না? তাহলে আমার বেঁচে থাকার কথা না। আমি তো আর দেশ ছেড়ে আসতে চাইনি, আমি জানতাম না তো যে আমি কোথায় আসতেছি। কিন্তু যা ঘটনা চোখে বেঁচে গেছি, বেঁচে যখন আল্লাহ গেছি। আপনাকে হ্যাঁ, আল্লাহ আপনাকে বেঁচে রেখেছে আমাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আমাদের জন্য বেঁচে রেখেছে। আমরা আপনার জন্য বেঁচে আছি, কতবার বেঁচে যখন কতবার বাঁচলাম। লড়াই করে মরবো ইনশাআল্লাহ। 24শে জানুয়ারি চট্টগ্রামে সরাসরি গুলি, 88 সালে, সেখান থেকে বেঁচে আসছে। মাননীয় 21 প্রধানমন্ত্রী আগস্ট। আমি জানি মাননীয় প্রধানমন্ত্রী, আল্লাহ তাআলা বারবার আপনাকে বাঁচিয়ে রাখছে আমাদের জন্য। 2021 দেখি আল্লাহ কোথায় নেয়। আর আমি জানি এই মাননীয় চেহারাগুলো কেউ ভুলে যেও না, সবাইকে বলবো এই চেহারাগুলো ভুলে যেও না। দিন আর খুব বেশি দূরে না, ওদের চেহারা এখন এমনি তাদের অবস্থা কাহিল, মানুষ এখন তাদের ছিচি করে। এখনো মানুষের কাছে তাদের কোনো স্থান নাই, সারা পৃথিবীতে নাই। ওই খুদ সুদখোর ইউনূস। তা আল্লাহ দিন দেবে, আল্লাহ দিন দেবে ইনশাল্লাহ। এত অত্যাচার, এত নির্যাতন। আরে বাংলাদেশ আওয়ামী লীগ তো দেশটা স্বাধীন করছে, আর আমরা তো 15 বছর মানুষের কল্যাণ করছি। বেশি হয়ে গেছে। আমরা তো মাননীয় মানুষের কল্যাণ প্রধানমন্ত্রী করছি। আমাদের অপরাধটা একটা কি? দেশটা বেচতে চাইনি, এটা অপরাধ। ঠিক আছে, দেখা যাক। মাননীয় প্রধানমন্ত্রী সত্যি নেত্রী, বলো, বলো। একটা কথা না বললে নয়। আপনি চিনেন জানেন, আপনার আস্থাভাজন কেন্দ্রীয় যুবলীগের সদস্য মিয়াজ মোর্শেদ আলী আমাকে তখন এরপরে সবসময় খবর নিয়েছে। আমি সহ মিরসরাই, চট্টগ্রাম, উত্তর দক্ষিণ মহানগরের সকলের সাথে আপনি যোগাযোগ রেখে সকলের বিপদে আছেন। আমাকে সার্বিকভাবে সবসময় খোঁজ খবর নিয়েছেন, ডাক্তার দেখানোর জন্য পরামর্শ দিয়েছেন। সকল কিছু উনি আপাতত আমাদের দেখভাল করতেছে। আমাকে আচ্ছা, বলে কোনো অসুবিধা হলে যোগাযোগ রাখার জন্য। আলহামদুলিল্লাহ উনি যোগাযোগ রাখছেন, সকলের পাশে দাঁড়াইছেন। আর একটা কথা মাননীয় প্রধানমন্ত্রী, যে কথাটা আমি একদম শেষভাবে বলবো, এই পরে আসার পরে আমরা একটা ত্যাগী আওয়ামী লীগ ছোট্ট পরিবারের জেলা আওয়ামী লীগের ছোট্ট পরিবার ত্যাগী আওয়ামীদেরকে নিয়ে একটা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ আমরা প্ল্যাটফর্ম চালু করেছি। আমিও সেখানে চট্টগ্রাম থেকে অ্যাডমিন হিসাবে কাজ করি। আমাদের এটার অনার হলো যে এইচআর হাবিবের বাড়ি ফরিদপুর, গাজীপুরের আছে সাইফুল মোল্লা, তারপরে আছে আজগর আলী, লিয়াকত ভাই, সুমন ভাই, কুমিল্লা থেকে আছে গিয়াসুদ্দিন রুবেল, আর আপনার গোপালগঞ্জ থেকে আছে জাকারিয়া ডিউক ভাই, মুর্তুজা ভাই, তারপর ময়মনসিংহের পিরুজ কাজল ভাই, আর ফেনী থেকে সৈয়দ রানা। এরকম আমরা কিছু যোগ্য দাঁড়াতে আগে হ্যাঁ, তোমরা ঠিক আমরা আছে, একসাথে তোমরা কাজ কাজ করি। করো। আমি এক সময়, আমি এখন তোমাদের এই কাজ করছি, আর প্রত্যেক কনস্টিটিউয়েন্সি অনুযায়ী কথা বলছি উপজেলায়। তো শেষ হলে এক সময় যোগ দেবো। তো ধৈর্য ধরো, বাচ্চার দিকে দেখো। হ্যাঁ, আমাদের এই গ্রুপে একদিন আসলে আমি খুব খুশি হব। হ্যাঁ, আমার আসবো, ধন্যবাদ আসবো, প্রিয় আসবো। নেত্রী। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনলাম নৃশংস হত্যাকাণ্ড ও বর্বর নির্যাতনের বর্ণনা। ফেসিস্ট ইউনূস গং কর্তৃক অব্যাহত হত্যা, ধর্ষণ, জুলুম ও নির্যাতনে অতিষ্ঠ মানুষের উদ্দেশ্যে এখন বক্তব্য রাখবেন জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, শান্তিকামী নেতা জননেত্রী শেখ হাসিনা। শ্রদ্ধেয় নেত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দায় মুক্তি পর্ব 51। যখনই দায় মুক্তি পর্বে বসি তখনই মাননীয় নেত্রীটা বান না, বাহান। শোনা যাচ্ছে এখন? জি জি মাননীয় আচ্ছা, নেত্রী।
এই দায় মুক্তি পর্বে যখনই বসি এই নির্যাতিত মানুষের কথা শুনি। আমি জানি না আমাদের অপরাধটা কি ছিল। আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছে, বাঙালি জাতিকে দাসত্ব থেকে মুক্তি দিয়েছেন, জাতি হিসেবে মর্যাদা দিয়েছে। এটা কি অপরাধ ছিল? শোষিত বঞ্চিত মানুষ তাদের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন, তাদের একটা মর্যাদা দিতে চেয়েছিলেন। আত্মমর্যাদাশীল জাতি হিসেবে এই জাতিকে গড়ে তুলেছিলেন, একটা রাষ্ট্র দিয়েছিলেন, জাতি রাষ্ট্র। মাতৃভাষা বাংলায় কথা বলার অধিকার এনে দিয়েছিলেন, বাংলাদেশকে মুক্ত করেছিলেন, যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলে স্বল্পোন্নত দেশে উন্নীত করে ভাষায় আর্থসামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক উন্নতি করেছিলেন। মনে হয় সেটাই যেন মহা অপরাধ ছিল। 1975 সালে 15ই আগস্ট জাতিপিতাকে হত্যা করলো। আমি হারলাম আমার মা, আমার 3 ভাই, 2 ভাইয়ের স্ত্রী, আমার চাচা, আত্মীয়, পরিবার পরিজন। ছোট ভাইটা তো মাত্র 10 বছরের, আর সবাই তো আমার ছোট। ওরা মুক্তিযোদ্ধা কামাল জামাল, রাসেল মাত্র 10 বছরের। আমার মা, তাকে পর্যন্ত গুলি করে হত্যা করা। দুটো বোন বিদেশে ছিলাম বলে বেঁচে যাই। একদিন শুনলাম কেউ নেই, মা, বাবা, ভাই সব হারালাম। আমার বোনটা মাত্র 16 বছরের বয়স তখন, রেহানার। এই বয়সে সব হারালো। দেশ নাই, ঘর নাই, বাড়ি নাই। 6টা বছর এইভাবে কাটলাম। দেশে ফিরে এসেছি, আওয়ামী লীগ আমাকে সভাপতি নির্বাচিত করলো। একটা লক্ষ্যই ছিল যে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন আমার বাবা, সবসময় একই গল্প করতেন, সেই মানুষের গুলির জন্য কাজ করব। এবং আল্লাহ আমাকে সেই শক্তিও দিয়েছিলেন। জনগণের শক্তি, সাহস, আওয়ামী লীগের অগণিত নেতাকর্মীর সহযোগিতায় আমরা কিন্তু সেটা করেছি। বাংলাদেশকে আমরা উন্নত করেছি, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছি, মানুষের জীবনে শান্তি দিয়েছি, ক্ষুধার্ত মানুষকে অন্ন জোগাড় দিয়েছি, যাদের ঘর নাই, বাড়ি নাই তাদের ঘর বাড়ি তৈরি করে দিয়েছি, চিকিৎসা সেবা জনগণের দৌড়ে পৌঁছে দিয়েছি, প্রত্যেকটা পরিবারের ছেলে মেয়ে যাতে লেখাপড়া শিখতে পারে, উচ্চশিক্ষা শিখতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছি। কোন কাজটা করিনি? অপরাধটা কী করলাম যে এরপরে এই 2024 সাল 5ই আগস্ট আমাদের 2 বোনকে হত্যা করবে? কয়েক মিনিটের জন্য আমরা বেঁচে যাই। আমি তো জানতাম না যে আমি দেশ ছেড়ে আসছি। আমার ভাগ্যই আমাকে টেনে নিয়ে এসছে। হ্যাঁ, আমি দেশের মানুষের ক্ষতি করে দেশের সম্পদ বেচে বা দেশকে কারো কাছে ভাড়া দিয়ে আমি ক্ষমতায় থাকতে চাইনি। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা সমুন্নত থাক, সেটাই আমি চেয়েছি। আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে এত ক্ষোভ কেন ওদের? এরা কারা? ওই বিএনপি জামাত যারা করে এর মধ্যে অধিকাংশই তো মহান মুক্তিযুদ্ধের সময় তারা তো স্বাধীনতা বিরোধী ছিল। জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ ছিল, যুদ্ধাপরাধীদের ভোটের অধিকার ছিল না। অবৈধভাবে ক্ষমতা দখল করে জিয়াউর রহমান সংবিধানের অনুচ্ছেদ 12 এবং 38-এর কিছু অংশ মার্শাল অর্ডিন্যান্সের মাধ্যমে সংশোধন করে বেআইনিভাবে এদেরকে রাজনীতি করার সুযোগ দেয়, ভোটের অধিকার ফিরিয়ে দেয়, খাল কেটে কুমির নিয়ে আসে। যে গোলাম আজম পাকিস্তানি পাসপোর্ট নিয়ে পাকিস্তানে চলে গিয়েছিল, ওই পাসপোর্টে বাংলাদেশে ফিরে নিয়ে আসে। 2024 সালের 5ই আগস্টের পর আমরা দেখলাম গোলাম আজমের ছেলে, তাকে নাকি গুম করা হয়েছে। সালাউদ্দিন কাদেরের ছেলেকে এর 1 বছর সব গুম করা হয়েছে। বিএনপি নেতা সালাউদ্দিন ছিল ইন্ডিয়াতে, ভারতে, ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভারত থেকে বাংলাদেশে ফেরে, তাকে নাকি গুম করা হয়েছে। এখানে প্রশ্ন যে এত গুম করা হলো, তারা এত নাদুস নুদুস হয়ে আবার ফিরে আসলো কীভাবে? আওয়ামী লীগের নেতাকর্মী তো যে জেলখানায় 1 বছরের মধ্যে তারা হয় মৃত্যুবরণ করছে, নয় চলৎশক্তিহীন, অসুস্থ, এই অবস্থায় পড়ে গেছে। আর এদের আমি নাকি 8 বছর 10 বছর গুম করে রেখেছি, কিন্তু তারা তো এসে বেশ খেয়ে দে নাদুস নুদুস আরও ওজন বাড়িয়ে গায়ে চর্বি টর্বি লাগিয়েই তো ফিরে এসেছে। তাহলে গুম ছিল না তারা আয়েসে ছিল না লুকিয়ে ছিল, সেটাই তো প্রশ্ন। আবার সেই গুম খুনের মামলা দেওয়া হয়েছে, খুন কারা করছে? প্রতিদিন যে দায় মুক্তি অনুষ্ঠান, প্রত্যেক দিন এক একটা মানুষের জীবনের যে নির্যাতন। এখানে আমরা যে শুনলাম এই যে রাজিউল শহীদ, জয়নাল আবেদিন, তাদেরকে মেরে ফেলা হলো। এছাড়া আমাদের মনের মিন্টু,
রাসেল, রিসাল, মাহমুদ, এদের সবাইকে যে নির্মমভাবে নির্যাতন করা হলো, বাবা মা ভাই কেউকে ছাড়েনি, বোনের গায়ে পর্যন্ত হাত, ভাইয়ের গায়ে হাত, বয়স্ক বাবা তার গালে চড়। ওদের কি বাবা মা নাই ঘরে? ওদের পিতা মাতা, ওদের ভাই বোন নাই? আসলে কি বলবো, বাংলাদেশটাকেই তো ওই ডক্টর মোহাম্মদ ইউনূস সারা বিশ্বে একটা ভাওতাবাজি করে এই লোকটা মানুষের চোখে ধোকা দিয়েছে। আমার খুব অবাক লাগে, কেউ জিজ্ঞেস করলো না যে 1990 সালে 6,000 টাকা বেতনের গ্রামীণ ব্যাংকে এমডির পদে যে লোকটা চাকরি পেল, সে লোক এত হাজার হাজার কোটি টাকার মালিক কিভাবে হলো? কিভাবে হলো সেটাই তো প্রশ্ন। তার যে সম্পদের হিসাব প্রায় 5,000 কোটি টাকা তো ফিক্সড ডিপোজিটই আছে তার অধীনে। পূর্বাচলে 4,080 কাঠা জমি, উত্তরায় 5 একর জমি, অর্থাৎ প্রায় 15 বিঘার উপর। চট্টগ্রামে জমি, ক্ষুদ্র ঋণ দেবে যে ব্যাংক, সেই ব্যাংক থেকে নিজের বাবা কোম্পানি, যেখানে ইউনূস নিজেও মালিক, সব ভাই বোন মালিক, প্যাকেজেস কর্পোরেশন, দুলা মেয়ার, সেখানে মোটা অঙ্কের ঋণ দিয়ে তারপর সুদ মাফ করে। গরিব মানুষের সুদ কোনোদিন মাফ হয়নি। আর আজকে যে যে আদালতে যুদ্ধাপরাধীদের বিচার, যুদ্ধাপরাধী কারা? 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে হাত মিলিয়ে আলবদর রাজাকার আরশামস বাহিনী তৈরি করে যারা আমাদের হাজার হাজার বাংলাদেশের মানুষকে হত্যা করেছে, মেয়েদেরকে ধরে সেনা বাহিনীর ক্যাম্পে দিয়েছে, দিনের পর দিন তাদের উপর পাশবিক অত্যাচার। তাদেরকে যখন উদ্ধার করা হয়েছে, ক্ষত বিক্ষত শরীর, ঘা দগদগ করছে, কেউ প্রেগনেন্ট, কারো মানে মানসিক ভারসাম্য হারানো, তাদেরকে উদ্ধার করা, তাদের যে চিকিৎসা করা, তাদেরকে পুনর্বাসন করা, সবই তো করা হয়েছে। যারা এইভাবে নির্যাতন করেছে, দিয়ে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে, ঘরবাড়ি পুড়িয়েছে, লুট করেছে, তাদের বিচার করার জন্য, এই যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য, যারা স্বাধীনতা বিরোধী পাকিস্তানি হানাদার বাহিনী দোষর, তাদের বিচার করার জন্য এই আদালত করা হয়েছিল, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, যা ক্রিমিনাল ট্রাইব্যুনাল যেটা করা হয়েছিল, এটা তো যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য, এবং সেখানে বিচার করা হয়েছে একই জায়গায়, একই কোর্টে, আবার যেখানে আবার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকারী সশস্ত্র বাহিনী, তাদের বিচার কি করে হয়? যারা স্বাধীনতা মুক্তিযুদ্ধ করেছে তাদের বিচার ওই একই আদালতে কিভাবে হবে? যারা স্বাধীনতা এনে দিয়েছে, আমাদের আওয়ামী লীগের অপহৃত নেতা কর্মী বা মুক্তিযোদ্ধা, তাদের বিচার ওই আদালতে কিভাবে হয়? সেটাই তো আমার বড় প্রশ্ন। তাহলে এরা কারা? এই ইউনূস কাদের হয়ে আসছে ক্ষমতায়, কেন এসছে ক্ষমতায়, সেটাই আমি জানতে চাই। আজকে অনেক জ্ঞানীগুণী প্রজ্ঞাবান লোক নেই ক্ষমতায় চলে এসেছে, তার ফলাফলটা কি? ঘরে ঘরে হাহাকার। সারা বাংলাদেশের এমন কোনো ইউনিয়ন, উপজেলা, জেলা নাই যেখানে আমাদের আওয়ামী লীগ নেতাকর্মীর উপরে নির্যাতন চালাচ্ছে না। ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে পুড়ে অর্থনৈতিকভাবে এক একটা পরিবারকে ধ্বংস করে দিচ্ছে, নিঃস্ব করে দিচ্ছে। ব্যবসা প্রতিষ্ঠান, মাছের ক্ষেত, দোকানপাট, কারো ব্যাংক, কারো হসপিটাল, কারো হোটেল, যার যা ব্যবসা বাণিজ্য ছিল, এমনকি ক্ষেতের ফসল থেকে শুরু করে সবই লুটপাট, সবই ধ্বংস। লুটপাট করা, আগুন দিয়ে পোড়ানো। এই বিএনপি, শিবির, জামাত মিলে এইগুলি করে বেড়াচ্ছে সারা বাংলাদেশে, এবং ইউনূসের মদতে, এবং ডক্টর ইউনূসের সমস্ত তারই ইশারায়। আর এই কোন পুলিশ বলে যে সন্ত্রাসী বিএনপিরা, যারা চাপা দিতে কোপায়, তারা পুলিশের চোখে সন্ত্রাসী না, সন্ত্রাসী আওয়ামী লীগ। এই পুলিশের প্রমোশন, শতভাগ রেশন, তাদের বাড়িঘর কেনা, সব ব্যবস্থা কে করে দিয়েছে? এটা আমি শেখ হাসিনা ক্ষমতায় থাকতেই করেছি। আর আজকে তারা আমাদের নেতাকর্মী টর্চার করে, সেনাবাহিনী টর্চার করে। যেখানে সেপারি দুবেলা ভাতও খেতে পারতো না দুপুরে, আমি ভাতের ব্যবস্থা করেছি, থাকার জায়গা ছিল, তাদের থাকার জায়গার ব্যবস্থা করে দিচ্ছি। অফিসাররা যে বেতন, সকলের বেতন ভাতা বাড়িয়েছি, বৈশাখী ভাতা দিয়েছি সকলের জন্য। আজকে পুলিশদের যে হত্যা করে পা বেঁধে ঝুলিয়ে রেখেছিল এই বিএনপি, শিবির আর ইউনূস বাহিনী, যে পুলিশ বলে সন্ত্রাসী না, সে সেটা জানে না, দেখে নাই যে তার
সাথীদের কিভাবে মেরে মেরে পা বেঁধে ঝুলিয়েছে ওরা? তবে কোন মুখে বলে এই কথা? লজ্জা করে না ওদের? কাদের উপরে অত্যাচার করেছে? 1975 সালে জাতিপিতাকে হত্যার পর জিয়াউর রহমান যখন ক্ষমতা এসেছে, একটার পর একটা কু হয়েছে আর সেনা সদস্যদের হত্যা করেছে। 77 সালের অক্টোবরে যে কু হলো, এই জিয়াউর রহমান বিমান বাহিনীর প্রায় 662 জন অফিসার এবং সৈনিক এবং বাকি প্রায় 2000-এর কাছাকাছি সেনাবাহিনীর সদস্য, তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে। এমন রাত গেছে যে 10 জনকে ফাঁসি দিয়েছে আর বাকি গুলি করে মেরেছে। পরিবারগুলির লাশও পায়নি। তো গুলি কারা করেছে? হত্যাকাণ্ড কে করেছে? ওই আবু সাইদ, মুগ্ধ, এদের হত্যা তো একবার পরিকল্পিতভাবে ইউনূসের মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে করা। নইলে সারা বিশ্ব জানে আবু সাইদ বুক পেতে দিল, পুলিশ বুকে গুলি করলো, আর তার বাপ কোর্টে যে সাক্ষী দিল যে তার ছেলের মাথার পিছনে গুলি লেগেছে। তো মামলা তো ওখানেই শেষ না? ওই মামলায় আমাদেরকে ফাঁসি দিতে হবে, বিচার করতে হবে। যে কোর্টে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে সেই বিচারে প্রতিশোধ দিচ্ছে। এটা দেশবাসীকে আমারও আহ্বান থাকবে, এদের চিনে রাখেন। এরা জনগণের কল্যাণ চায় না। আওয়ামী লীগ নাকি মেরে শেষ করে দেবে। আওয়ামী লীগ কারো পকেট থেকে করা দল না। আওয়ামী লীগ মাটি মানুষ থেকে গড়ে উঠেছে 1949 সাল থেকে। আওয়ামী লীগ স্বাধীনতা এনে দিয়েছে, আওয়ামী লীগ অর্থনৈতিক মুক্তি দিয়েছে, অর্থনৈতিক উন্নতি দিয়েছে। আজকে যখন বেঁচে গেছি, আল্লাহ যখন বাঁচিয়ে দিয়েছে, তখন এটুকু বলতে পারি যে প্রতিবার যতবার আমার উপর হামলা হয়েছে, ওই যে চট্টগ্রাম লালদিঘি ময়দানে তো দুইবার আমাকে লক্ষ্য করে গুলি করেছে। 24শে জানুয়ারিতে সরাসরি ট্রাকে গুলি করেছে, 30 জন মানুষ মারা গেছিল, কিন্তু বেঁচে গেছি। 21 আগস্ট গ্রেনেড হামলা, 13টা গ্রেনেড, বেঁচে গেছি। 76 কেজি বোমা হামলা, সেখান থেকে বেঁচে গেছি। আল্লাহ যে বাঁচিয়ে আনে একটা কাজ করার জন্য। বেঁচে গেছি বলেই যুদ্ধাপরাধীদের বিচার করেছি, 15 আগস্টের হত্যাকারী, জাতিপিতার হত্যাকারীদের বিচার করেছি, দেশকে অর্থনৈতিকভাবে উন্নতি করতে পেরেছি, উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছি। আজকে সব ধ্বংস করে দিয়েছে। ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে না, চাকরিজীবীরা চাকরি করতে পারে না, সিভিল প্রশাসন শেষ, পুলিশ প্রশাসন মেরেই শেষ করে দিয়েছে, আনসার গুম করে ফেলেছে। এখন সেনা বাহিনী, যারা আমার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে, আজকে তাদের যখন মামলা দিয়ে বিচার করে, এই অবস্থায় কেউ যদি তখন বাংলাদেশ আক্রমণ করে, বাঁচাবে কে? হ্যাঁ জানি, ইউনূস বাহিনীর কাছে অর্থাৎ শিবির, জামাত, বিএনপি, এদের কাছে অস্ত্র আছে, অবৈধ অস্ত্র প্রচুর, লুট করা অস্ত্র আছে। আর তাছাড়া তারা AK-47 সহ অনেক অস্ত্র সংগ্রহ করে রেখেছে। ওই অস্ত্র কতদিন চলবে? তারা আশা করে পাকিস্তান থেকে এসে তাদের রক্ষা করবে? 71-এ পেরেছে করতে পারেনি। তাহলে ওই অস্ত্রের গুলি যখন ফুরাবে তখন তারা কোথায় যাবে? এটা কি ভেবে দেখেছে? আর আওয়ামী লীগের নেতাদের নামে মিথ্যা অপবাদ, একটা অস্ত্র রেখে বলে এদের হাতে অস্ত্র। অস্ত্র যাদের হাতে, সে অস্ত্র কিন্তু উদ্ধার করে না, সেটাই সবচেয়ে বড় কথা। আর ইউনূস ক্ষমতা আসার পরে কি করেছে? দেশকে কিছু দিতে পারে নাই, তবে এই 13 মাসে বোধহয় 14 বার তার বিদেশ ভ্রমণ হয়ে গেছে, এক দেশে 2 বারও গেছে। যাওয়ার সময় বলে রাষ্ট্রীয় সফর, যায় দেশের সরকারের পয়সা খরচা করে, ফিরে আসে শূন্য হাতে, টাকা পয়সা সরানোর ব্যবস্থা করে আর কি, এছাড়া আর কিছু না। দেশে কোনো আইন নাই, আদালত নাই, কোনো বিচার নাই, কোথাও বিচার পাবেন না, বিচারহীনতা একটা। তো জনগণকে বিচার করতে হবে। যারা 15 জুলাই থেকে অপরাধ করেছে, মেট্রো রেল থেকে শুরু সব জায়গায় আগুন, মানুষের ঘর বাড়ি পোড়ানো, মানুষকে হত্যা করা, পাবিতে ঝুলিয়ে রাখা, পুলিশকে হত্যা করা, থানা লুট করা, তাদের সবাইকে দায় মুক্তি দিয়ে দিয়েছে। তাদের কোনো অপরাধ নাই, তাদের বিচার হবে না। আর যারা এই যে আপনজন হারিয়েছে, তারা বিচার পাবে না। সব দোষ আওয়ামী লীগের, সবাই আওয়ামী লীগের নেতাকর্মীদের মামলা। যে পরিমাণ মামলা দিয়েছে যে তার সীমা নাই। আমার নিজের বিরুদ্ধে তো প্রায় 450 মামলা। আমি নাকি সব খুন করেছি। আবার জাতিসংঘে ওই এক মিস্টার টার্ক, সেই হিসাব দিচ্ছে 1400। আমার বিরুদ্ধে 1400 মামলা হওয়া উচিত ছিল, তা 1400 মামলা করে না কেন? যত বেশি মামলা করবে তার মানে খুন করার লাইসেন্সও দিয়ে দিচ্ছে। কাজে এই 1400 তালিকা বানায় রাখেন, যারা আপনাদের উপর আক্রমণ করছে, হত্যা করছে, সবাই তালিকা করে রাখেন। কারণ মামলা তো খেয়েছি, আর চিন্তা কিসের? শাস্তিও দেবে। তো মরার আগে একবার দেখে নেবো সবাইকে, যে আমার আওয়ামী লীগের নেতাকর্মীদের গায়ে হাত তোলা, আমার ওই দুঃখী মানুষ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা বন্ধ করে দিয়ে তাদেরকে নির্যাতন করা, না খেয়ে মারা। আজকে খাদ্যের অভাবে ময়লার
ভাগাড়ে যে পড়ে থাকে মানুষ হাদিসার কঙ্কাল সন্দেহ নিয়ে। এই বাংলাদেশ তো আমি গড়ে তুলিনি। আজকে ইউনূসের রাষ্ট্রচালনায় ব্যর্থতার কারণে আজকে এই ঘটনা ঘটে যাচ্ছে। এখানে মানুষের জীবনে কোনো মূল্য নাই। মূল্য বেড়েছে, চাল ডাল তেল লবণ তরি তরকারি সব কিছুর যে মূল্য বেড়েছে, মূল্য কমেছে শুধু মানুষের জীবনের। এটাই হচ্ছে বাস্তব কথা। তো আমার হারাবার কিছু নেই। একেবারে বাড়ি ঘর যা ছিল সব যখন পুড়িয়ে দিয়েছে, সব হারিয়েছি। যখন বেঁচে গেছি ইনশাল্লাহ দেশে ফিরবো, আর দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করব। আর এই অপরাধীরা আজকে তাদের চেহারাটা সারা বাংলাদেশের মানুষ চিনল। এদের কোনো ক্ষমা নেই, এদের যথাযথ বিচার হবেই। ইউনূস বাহিনী, শিবির আর বিএনপি এরা যারা নির্যাতন চালিয়েছে এবং মানুষ খুন করেছে, খুনিদের বিচার একদিন হবে। আইনের শাসন আবার প্রতিষ্ঠা করবে। এখন আইনের শাসন নেই। যেখানে আদালতে, উচ্চ আদালতে লাঠিসোঁটা অস্ত্র চাপাতি দিয়ে চিফ জাস্টিসকে পদত্যাগে বাধ্য করে, জজদের বাধ্য করে, আর অবৈধভাবে চিফ জাস্টিস, অ্যাটর্নি জেনারেল, ওই আইসিটি, বাংলাদেশ কোর্ট এসবই তো অবৈধভাবে প্রতিষ্ঠিত করা। এই অবৈধ জায়গায় কাদের বিচার করবে তারা? আওয়ামী লীগের নিষিদ্ধ করে, দুঃসাহস কত! আওয়ামী লীগ নিষিদ্ধ হন না, ওরা ঘোষণা দেবার কে? আমরা জনগণের নির্বাচিত প্রতিনিধি, ওরা হচ্ছে জঙ্গিবাদ সৃষ্টি করা ক্ষমতা দখলকারী ইউনূস। তার কি অধিকার আছে? কাজে অবৈধভাবে ক্ষমতা দখলকারী, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী সব নির্দেশনা, সব কাজ সবই অবৈধ। আর এই অবৈধভাবে ক্ষমতা দখলের জন্য এদের বিচার একদিন ইনশাল্লাহ হবেই। খুনের দায় বিচার হবে। আপনারা খালি দোয়া করেন আর মনে সাহস রাখেন। সাহস নিয়ে সবাইকে আমাদের একসাথে হয়ে ঘুরে দাঁড়াতে হবে। জনতার জয় হবেই হবে। সবাইকে ধন্যবাদ। দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। প্রিয় নেত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রার্থনা করি। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে, কথা হবে আগামী পর্বে। জয় বাংলা, জয়। তো প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এখন অবশ্যই আপনারা কি শুনলেন, কি পদক্ষেপ নেবেন, অবশ্যই আপনার মন্তব্য আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে করে যাবেন। আওয়ামী লীগ কী চালাচ্ছে, কি করবে, অবশ্যই আপনারা শুনছেন। হাসিনা আপা বলছে দেশে আইসা এর বিচার করবে, কাউকে ছাড় দিবে না, সবার লিস্ট করতে বলছে। আর ধৈর্য সহকারে তাদেরকে প্রস্তুত থাকতে বলছে। আপা যে কোনো সময় চলে আসতে পারে বাংলাদেশে, সব সময় সতর্ক থাকবেন। আওয়ামী লীগ যে কোনো মুহূর্তে আপনার উপর ঝাঁপিয়ে পড়তে পারে, সেটা বলা যায় না। সেটা এখনও হতে পারে, কাল সকালও হতে পারে, রাত 3টা বাজেও হতে পারে। সতর্ক থাকতে হবে আমাদের সকলকে। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।